হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। সবাইকে জানাই কমার্স একাডেমি আর্টস এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। কোন টপিক নিয়ে আলোচনা করবো আমি আপাতত বলবো না, একটু মুছে ফেলে আমি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কোন টপিক নিয়ে আলোচনা করবো বলতেছি না, ঠিক আছে? তবে এমন একটা টপিক নিয়ে আলোচনা আজকে আমরা করবো ইনশাল্লাহ, যেই টপিকটা তোমাদের এইচএসসি 2024 ব্যাচের যেমন কাজে লাগবে, এইচএসসি 2025 ব্যাচেরও কাজে লাগবে। এইচএসসি 24 ব্যাচের কেন কাজে লাগবে? যারা বর্তমানে প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ, ইভেন আমার আমি যতটুকু জানি হয়তো আগামীকালকে মহসিন কলেজে প্রি টেস্ট পরীক্ষা আছে, তো ওদের জন্য ওদের কাজে লাগবে। পাশাপাশি এইচএসসি 25 আপনাদেরও কিছু কিছু অধ্যায় যেগুলো সেকেন্ড পেপার থেকে দিয়েছে, যা আপনাদের পরীক্ষার মধ্যে কি করতে হবে, সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা থাকবে সেখানে কাজে লাগবে। সো ওই কারণে হচ্ছে মূলত আজকে আমরা একটা টপিক নির্ধারণ করছি, যেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা টপিক। তবে সেটা সেকেন্ড 2024 ব্যাচের জন্য যেমন কাজে লাগবে, এইচএসসি 2025 ব্যাচের জন্য কাজে লাগবে। সো ইনশাআল্লাহ আজকে আমরা একটা জমিয়ে ক্লাস করবো। সবাই একটু লাইভের মধ্যে জয়েন হয়ে যাবেন, আপনাদের বন্ধু বান্ধব একটু মেনশন করে দিবেন, এবং অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবশ্যই 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 লাইভে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি নিজেও ক্লাস একটু আগে শেয়ার করে আসি। ওকে, যাক, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। আমি আপাতত কমেন্ট পড়তে পারতেছি না, আমি একটু করে আগে লাইভটা একটু শেয়ার করে দিই, এরপর আপনাদের সাথে কমেন্টও পড়বো, আপনাদের সাথে সবকিছুই করবো, ঠিক আছে? তো সবাই একটু লাইভটা একটু করে কষ্ট করে সবাই লাইভটা একটু করবেন। এটা এইচএসসি 24-25 সব জায়গার মধ্যে কাজে লাগবে। এইচএসসি 24-25, হ্যাঁ, সবার জন্য এটা কাজে লাগবে। তো সবাই এটা ক্লাসটা করতে পারবেন, কেউ মিস না করবেন, এই জিনিসটাই চাই। ওকে, এখানে একটা দিলাম, লাস্ট 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 আরেকটা অ্যাকাউন্টিং কই চলে গেল? অ্যাকাউন্টিং পেলাম। ওকে ওকে, শেয়ার করে দিলাম। ওকে, আমি একটু কমেন্ট দেখবো সবার, সবার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ফাতেমাতু জোহরা। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আমি জানি না এখনো পর্যন্ত কারা কারা আমার সাথে যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট একটু কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন এগুলো বলবো না, ঠিক আছে? আপনারা কে কোন ব্যাচের স্টুডেন্ট এটা একটু আমার জন্য জানা দরকার। এইচএসসি 24 জন কতজন আমার এখানে পার্টিসিপেট রয়েছেন, এইচএসসি 25 ব্যাচের কতজন পার্টিসিপেট রয়েছেন, তা একটু আমাকে জানতে হবে। সো সবাই একটু জানাবেন কে কোন ব্যাচের স্টুডেন্ট, সেটা একটু জানাবেন। মুশফিকা, ওয়ালাইকুম আসসালাম। মুশফিকা, তুমি ক্লাসটা যদিও করেছো, তাই একটু আবার একটু করে দেখে নিবা, তাহলে তোমার জন্য আবার রিপিট হবে। কামরুল হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মিজানুর রহমান দেখতেছে, তারপর হচ্ছে দীপন মল্লিক, রৌশন, সরি, মাহি মাহি মাহি, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জেরিন। ওকে, অনেকে দেখতেছেন, সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন, কেননা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা থেকে এইচএসসি পরীক্ষায় যারা 2024 সালে পরীক্ষার্থী আছেন তাদের 100% দুইটা প্রশ্ন আসবে। আই মিন আপনি এখান থেকে 20টা নাম্বার মাস্ট বি কমন পাবেন। আবার এইচএসসি 25 যারা রয়েছেন, তারা এখন না হোক আজকে না হোক কালকে না 10 বছর পরে যদি এইচএসসি পরীক্ষা দেন, ওখানে না 100% একটা, যদি ভাগ্য ভালো থাকে তাহলে কয়টা হতে পারে, দুইটাও হইতে পারে, কমপক্ষে একটা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুইটা প্রশ্ন আপনি কিন্তু কমন পেতে পারেন। সো আজকে আমরা ইনশাআল্লাহ 6টা নাম্বার কনফার্ম করব, 6টা নাম্বার ইনশাআল্লাহ আজকে আমরা কনফার্ম করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম, আমি একটু করে জানাবো আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মাশাআল্লাহ, আমাদের অনেক অনেক পার্টিসিপেট চলে আসেন সবাই, স্যার অনেকে চলে আসেন, প্রায় আমার জন্য প্রায় 80 ছুঁই ছুঁই। সবাই একটু করে একজনকে করে বন্ধুকে একটু মেনশন করে দেন, এই ক্লাসগুলো তো আপনাদের জন্যই নেয়া, ঠিক আছে? সো একজন করে একটু বন্ধু একটু মেনশন করে দেন, তাহলে সবার নিকট ক্লাসটা পৌঁছে যাবে, ঠিক আছে? আরেকটা ছোট করে একটা কথা বলবো, এরপর আমরা আমাদের ক্লাসে চলে যাব। এইচএসসি 2024 ব্যাচ, তারা এখন যেটা আফসোস করতেছিল যে স্যার আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা আবার কখন করব, ফার্স্ট পেপারের পড়াগুলো ভুলে যাচ্ছি, সেকেন্ড পেপারগুলো আবার গোলাই ফেলতেছি। তো তাদের সবার সুবিধার্থে আমরা কমার্স একাডেমি আর্টস একাডেমি আগামী জানুয়ারি মাসের 27 তারিখ থেকে, আগামী জানুয়ারি না, আবার কিন্তু এই যে সামনে কিছুদিন পর যে 27 তারিখ আসতেছে, জানুয়ারি মাসের 27 তারিখ থেকে আমরা একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। সো এই স্পেশাল ব্যাচের জন্য আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আরো দেরি করব না, আবার আমরা ক্লাসে চলে যাব। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সহজ একটা অধ্যায়, আবার কঠিনও লাগে অনেকের কাছে, অষ্টম অধ্যায়। আশা করি যারা সেকেন্ড ইয়ার রয়েছেন বা জেসি 24 ব্যাচ যারা রয়েছেন, তারা কিন্তু অলরেডি নামটা জেনে বা অষ্টম অধ্যায়টা দেখে জানেন আমাদের কাছে আমরা কোন অধ্যায়টা করাবো, ঠিক আছে? তো আজকে আমরা যে অধ্যায়টা করাবো তার নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এইচএসসি 24 এর জন্য দরকার, 25 এর জন্য দরকার, ঠিক আছে? এরপর আসেন, আমরা মূলত আজকে আপনার সাথে আমি আছি, কে আছি সেটা আমরা সবাই জানেন, আমার পরিচয় দেওয়ার দরকার নাই। ওকে, আমরা একটু পড়ার দিকে যাব স্যার, একটু পড়ার দিকে যাব, পড়াগুলো একটু আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আসেন, আমাদের অধ্যায়ের নাম কি বলছিলাম আমরা? মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আগে আপনাকে একটু ভালো মতো জানতে হবে মজুদ পণ্য জিনিসটা কি।
মজুদ পণ্য মানেটা কি? আগে আপনাকে এই জিনিসটা একটু জানতে হবে। মজুদ বলতে আমরা নরমালি কি বুঝে থাকি? মজুদ বলতে আমরা মূলত হচ্ছে গুদামের মধ্যে আমাদের যেই সমস্ত পণ্যগুলা বা যেই সমস্ত মালামালগুলা বিক্রয় হয় নাই, অবিকৃত অবস্থায় গুদামের এক জায়গায় আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, ওগুলোই হচ্ছে আমার জন্য মজুদ পণ্য। ওগুলো আমি আজীবন সংরক্ষণ করে রেখে দেবো তা না, তা কিন্তু আমি ভবিষ্যতে আবার কি করবো, মানুষের নিকট বিক্রিও করবো। তাহলে একটা নির্দিষ্ট সময় ক্রয়কৃত পণ্য অথবা উৎপাদনকৃত পণ্য নির্দিষ্ট সময় অবধি বিক্রি না হয়ে অবিকৃত অবস্থায় গুদামে পড়ে থাকে, তাকে আমরা কি বলতে পারি? মজুদ পণ্য বলতে পারি। আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখবো অনেকদিন পরে। হ্যাঁ, অনেকদিন পরে আমার সাথে আবার দেখা হয়েছে, অনেকদিন মানে অনেক দিন পরে। ঠিক আছে, একটু আগে লাইভ শুরু করার আগে আমি বলছি আসলে অনেকদিন পরে লাইভে যাবো, নিজের কেমন কেমন লাগতেছে। লাইভ এতদিন ক্লাস নিই নাই তা না, আসলে ক্লাস নিয়েছি, অফলাইন বেসে ক্লাস নিয়েছি, প্রাইভেট বেসে ক্লাস নিয়েছি, আর বিভিন্ন জায়গায় ক্লাসগুলো নিয়ে আলটিমেটলি সময় হয়ে ওঠে না আপনার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনাদেরকে নতুন করে কিছু শেখানোর জন্য। সো আশা করি এখন থেকে প্রত্যেক সপ্তাহে আমাদের এই চেহারাগুলো আমরা দেখতে পারবেন, ওরকম একটা সিস্টেম করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু হতে পেতে পারেন বা পাবেন সামনে ইনশাল্লাহ। ওকে, আসেন স্যার, মজুদ পণ্য বলতেছিলাম, মজুদ পণ্য আমরা একটু করে দেখেন বইয়ের ভাষা একটু দেখবো, তারপর আমি আবার বুঝাই দিব। কারবার প্রতিষ্ঠানের সম্পত্তির উল্লেখযোগ্য অংশ হচ্ছে মজুদ পণ্য। একটা ব্যবসা প্রতিষ্ঠান মজুদ পণ্য ছাড়া কল্পনা করা যায় না। অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মজুদ পণ্যের অনেক বড় একটা হাত রয়েছে। মজুদ পণ্য ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান কখনো সুন্দরভাবে কি হবে না, পরিচালনা করা জীবনও পসিবল হয়ে উঠবে না। প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যকলাপ ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় যে পরিমাণ ক্রয়কৃত পণ্য কোনো নির্দিষ্ট তারিখে অবিকৃত অবস্থায়, অবিকৃত মানে যা বিক্রি হয় নাই, অবিকৃত অবস্থায় গুদামে পাওয়া যায় তাকে আমরা কি বলতে পারি স্যার? মজুদ পণ্য বলতে পারি। স্যার আর একটু এগুলো বাদ দেন, এমনি আপনার ভাষা একটু বুঝাই বলেন, তাহলে আমার ভাষা আমি একটু বুঝাই বলতেছি। আপনি একজন দোকানদার মনে করেন, ঠিক আছে, আপনি কি করছেন, 10 বস্তা মনে আপনি চাল কিনছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 বস্তা মনে আপনি চাল কিনছেন। এই 10 বস্তা চাল সবগুলো কি আপনার আজকে একদিনের মধ্যে কি সেল হয়ে যাবে? হবে না। সাপোজ আমি ধরে নিলাম আপনার 2 বস্তা চাল বিক্রি হয়ে গেছে গা, আরো কত বস্তা চাল আছে? 2 3 4 5 6 7 8 বস্তা চাল রয়েছে। এই যে একটা নির্দিষ্ট দিনে আমার গুদামের মধ্যে যেই পরিমাণ পণ্যগুলো অবিকৃত অবস্থায় বিক্রি না হয়ে গুদামে পড়ে আছে তাকে আমরা কি বলতে পারি স্যার? মজুদ পণ্য বলতে পারি। তাহলে আপনি আরো কমাই দেন, মনে হলে আপনি 3টা সেল করে ফেলেছেন, তাহলে আর 5টা আছে, 1 2 3 4 5 আর 5 বস্তা চাল আছে। এরপর আপনি আরো 3 বস্তা সেল করে দিলেন, তাহলে আর কয় বস্তা চাল আছে? 2 বস্তা চাল আছে। এই যে আমার কৃত পণ্যগুলা বা উৎপাদিত পণ্যগুলা একটা নির্দিষ্ট তারিখে অবিকৃত অবস্থায় যে গুদামে পড়ে থাকে তাকে আমরা কি বলতে পারি স্যার? মজুদ পণ্য বলতে পারি। এবার একটু করে আসেন আর একটু বিস্তারিত, এই যে একটা চিত্র দেখালাম আপনাদেরকে, চিত্রটা একটু ভালো করে দেখেন। এই যে জিনিসটা হচ্ছে আমার জন্য একটা মজুদ স্টোর, অনেকে গুদাম ঘর বলি না আমরা, গুদাম ঘর। এই পণ্যগুলো আমি এখনো পর্যন্ত উৎপাদন করছি কিন্তু বিক্রি করতে পারি নাই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পণ্যগুলো আমি সেল করতে পারি নাই, এই পণ্যগুলো আমি সেল করতে পারি নাই, এই পণ্যগুলো আমি সেল করতে পারি নাই। এই পণ্যগুলো হচ্ছে আমার জন্য মজুদ পণ্য। আর এই বক্সের মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন তা আমি সেল করার জন্য আমার গুদাম থেকে দোকানে নিয়ে যাচ্ছি। আর যে জিনিসগুলো আমি এখনো সেল করতে পারি নাই, আমার গুদামের মধ্যে পড়ে আছে, এগুলোকে আমরা স্যার কি বলি? মজুদ পণ্য বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য মজুদ পণ্য জিনিসটা আমরা বুঝালাম। এরপর আসেন আমরা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু করে দেখবো। তার একটু কমেন্টটা দেখে আসি কারো কোনো কিছু আছে কিনা। অনেক কমেন্ট হয়ে গেছে গা, একটু দেখি নাই, আমি একটু দেখি কারো কেউ কোনো কিছু বলছেন কিনা। স্যার চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চুলের অবস্থা নাই, চুলের দিকে তাকানোর দরকার নাই, চুল গেছে গা। 14 তারিখে যে ক্লাস হলো, 14 তারিখ ক্লাস হয়েছে বাবা মুশফিকা, আপনাদের প্রাইভেট বেসে ক্লাস হয়েছে, এখানে পাবলিকলি ক্লাস হয় নাই। স্যার প্রেজেন্টেশন নিয়ে অনেক প্যারা খাচ্ছি, প্রেজেন্টেশন নিয়ে যদি প্যারা খেয়ে থাকেন, নরমালি যদি আমাদের কোনো সমস্যা থাকে আমাকে একটু নরমালি বলবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে স্যার? ওকে আমি এরপর যাচ্ছি না স্যার, কালকে আমার আইসিডি পরীক্ষাতে আমি হিসাব বিজ্ঞান করতেছি, আইসিডি পরীক্ষা দেখলে স্যার আইসিডিটা একটু পড়ে নেন, ওটাই ভালো হবে। কাম্য বা সর্বনিম্ন মজুদ স্তরের তুলনায় মজুদ পণ্য হ্রাস পেলে ক্রেতা বা খরিদ্দার হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকে, এতে মুনাফাও হ্রাস পেতে পারে। স্যার লাইনটা একটু বুঝবেন। একটা গুদামের মধ্যে সর্বোচ্চ বা একটা দোকানের মধ্যে, আমি যদি বলি আপনার বাসার নিচে যে মুদি দোকানটা আছে ওই দোকানের কথাটাই ধরেন, ওখানে সর্বোচ্চ এক মাসে 10 বস্তা চাল বিক্রি হয়। সাপোজ আমি ধরে নিলাম 10 বস্তা কি বিক্রি হয় স্যার? চাল বিক্রি হয়। এখন ওই দোকানের মধ্যে যদি মাত্র 2 বস্তা চাল যদি স্টক করে, 2 বস্তা চাল যদি সে কি করে থাকে, গুদামের মধ্যে যদি মজুদ করে, তাহলে একজন ক্রেতা, একজন মানুষ তার কাছে সে যদি বলে বাবা আমাকে 5 বস্তা চাল দেন, তখন ও কি তাকে বিক্রি করতে পারবে কখনো? ওর গুদামের মধ্যে মাল রাখা দরকার ছিল 10 বস্তা, ও তা না রেখে কত বস্তা রাখছে? 2 বস্তা রাখছে।
এখন আপনি গিয়ে ওকে বলতেছেন যে ভাই আমার 5 বস্তা চাল দেন, ও আপনাকে 5 বস্তা চাল কি বিক্রি করতে পারবে? পারবে না। তাহলে এই জিনিসটা বললাম আমরা, একটা কাম্য বা সর্বনিম্ন মজুদ আছে। সর্বনিম্ন মজুদ আমি কত স্টোর দিলাম? 10 বস্তা। এই মজুদের চেয়ে যদি মজুদ পণ্য হ্রাস পেলে যদি কমে যায়, কত রাখছি আমি? 2 বস্তা রাখছি, তাহলে ক্রেতা বা খরিদ্দার হাত ছাড়া হওয়ার আশঙ্কা যায়। তাহলে আমার ক্রেতা, আমার খরিদ্দার আমার থেকে কি নিবে না? আমার পণ্যগুলো ক্রয় করবে না। আবার কাম্য মজুদের তুলনায় মজুদ পণ্য যদি আমি অতিরিক্ত রাখি, অতিরিক্ত অনেক বেশি রেখে দিছি, আমার লাগবে বললাম আমরা কয় বস্তা? লাগবে বললাম 10 বস্তা, কিন্তু আমি ওই দোকানের মধ্যে যদি 100 বস্তা যদি আমি স্টক করে ফেলি, কয় বস্তা? 100 বস্তা আমি যদি স্টক করি, তাহলে আমার ওই আরো যে 90 বস্তা আমি এক্সট্রা কিনে রাখলাম, ওগুলোকে আমি সেল করতে পারবো? পারবো না। তাহলে আমার কি হবে? আমার যে মূলধন আছে, আমার হাতে যে টাকাটা আছে, ওই টাকাটা আমি অলসভাবে ফেলে রাখছি, ব্যবসা প্রতিষ্ঠানে অলসভাবে ফেলে রাখছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা লাভজনক হবে না, এই জিনিসটা বলছে। আবার কাম্য মজুদের তুলনায় মজুদ পণ্য অতিরিক্ত হলে প্রতিষ্ঠানের মূলধন অলস হয়ে থাকবে, যাতে প্রতিষ্ঠানের পরিচালনা কার্যাবলী ব্যাঘাত ঘটতে পারে, যেখানে পরিচালনা কার্যাবলীটা স্বাভাবিকভাবে হবে না। এরপর আসেন, একটা দোকান আমরা ছবি দিলাম, দেখেন একটা গুদামের মধ্যে, একটা দোকানের মধ্যে বেসিক্যালি এত পরিমাণ যদি জিনিসপত্র থাকে, তাহলে ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 ধরলাম, 10 বস্তা আমার চাল এখানে স্টক আছে। ডাল, তেল, যা যা স্টক রাখা দরকার, যতটুকু স্টক রাখা দরকার ততটুকু কিন্তু ঠিকই কি আছে? স্টক আছে। আমি এই পরিমাণ যদি স্টক না রেখে এর চেয়ে যদি বেশি স্টক রাখি, একটা মুদি দোকানে কি গুদামের মতো, মানে একদম যারা পাইকারি যারা সাল সেল করে ওদের মতো এতগুলো গুদাম স্টক রাখার দরকার আছে? নাই। যদি আমি বেশি স্টক রাখি, তাহলে আমার প্রতিষ্ঠানের মূলধনটা অলস হয়ে থাকবে। আবার যদি আমি কম স্টক রাখি, ক্রেতা বা খরিদ্দার হাতছাড়া হয়ে যাবে, যার ফলে আমার মুনাফাটাও কি পাবে স্যার? হ্রাস পাবে। একটু ভালো করে মাথায় রাখবেন, এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে স্যার? ওকে, এরপরে যাচ্ছি স্যার আমরা, এরপরে পয়েন্ট একটু করে যাচ্ছি, এরপরে স্লাইড আমরা একটু করে যদি আসি, দেখেন প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা প্রকাশ করার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কোন অবস্থান আছে তা নির্ণয় করার জন্য, তা জানার জন্য মজুদ পণ্য মূল্যায়নটা করা হয়। আমরা মজুদ পণ্যটা ওই কারণে মূল্যায়ন করে থাকি। বছরের শেষে যে পরিমাণ পণ্য অবিক্রিত থেকে যায় তাকে আমরা কি বলি স্যার? সমাপনী মজুদ পণ্য বলি। আর আজকে যেটা সমাপনী মজুদ পণ্য, সেটা আগামীকালের জন্য কি স্যার? প্রারম্ভিক মজুদ পণ্য। এই কথাটা আমরা এখানে বললাম। তারপর আসেন মজুদ মূল্যায়নে অনুমত ব্যয় পদ্ধতি বা প্রবাহ। অনেকগুলা মজুদ পণ্য মূল্যায়নের জন্য অনেক পদ্ধতি আছে, যার মধ্যে বাংলাদেশের সর্বাধিক প্রচলিত পদ্ধতি হচ্ছে 3টা। একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, একটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। কি কি বললাম স্যার? একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো মেথড বলে, অনেকে ফিফো বলে, অনেকে ফাইফো বলে, তো ফিফো বলাটা ভালো। অনেকে ফিফো বলে আর অনেকে হচ্ছে ফাইফো বলে বললাম। তাহলে আগে আসলে আগে যায় ফিফো মেথড, শেষে আসলে আগে যায় লিফো মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড। এই 3টা আমাদের বাংলা জীবনে সবচেয়ে বেশি প্রচলিত। তার মধ্যে আপনাদের পরীক্ষায় কোনগুলো আসবে স্যার? আপনাদের পরীক্ষায় 100% আসবে ফার্স্ট ইন ফার্স্ট আউট থেকে একটা 100% ম্যাথ আসবে, ওয়েটেড এভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি একটা ম্যাথ আসবে। যারা এইচএসসি 24 এ আছেন তারা 1 এবং 3 থেকে প্রশ্ন পাবেন, আর যারা এইচএসসি 25 আছে তার জন্য 1ও থাকবে, 2ও থাকবে, 3ও থাকবে, 3টা থাকবে। এইচএসসি 24 এর জন্য 2 নাম্বারটা আপনি চাইলে স্কিপ করতে পারবেন, আর মেইন লাস্ট ইন ফার্স্ট আউটটা আপনি যদি চান তাহলে স্কিপ করতে পারবেন, এটা আপনার জন্য দরকার নাই। ওকে স্যার, এরপরে যাচ্ছি তাহলে আমরা, এরপর স্লাইডে যদি যাই, দেখেন আগে আসলে আগে যায় পদ্ধতি। এই জিনিসটা মানেটাকে আমরা আগে একটু বোঝার চেষ্টা করব। আগে আসলে আগে যায় পদ্ধতি বলতে কি বোঝায়? দেখেন তো, নরমালি যদি আমি বলি, একটা পণ্য যখন বিক্রয় করব, তাহলে আগে যেই পরিমাণ পণ্যগুলো আমরা ক্রয় করছিলাম, আগে যে পরিমাণ জিনিসগুলো আমরা কিনে আনছিলাম, ওই জিনিসগুলো যদি আমি আগে কি করে দিই? বিক্রয় করে দিই, তাহলে সেটা হচ্ছে কি? আগে ক্রয়কৃত পণ্য। একটু বইয়ের ভাষায় বলি, দেখেন আগে আসলে আগে যায় পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, এই পদ্ধতির মূল কথা হচ্ছে আগে ক্রয়কৃত পণ্য আগে বিক্রয় করা হয়েছে এবং সাম্প্রতিক ক্রয়কৃত পণ্য অবিক্রিত বা মজুদ হিসাবে আছে। আমি আবার বলতেছি, আগে যে পণ্যগুলো আমি কিনে আনছিলাম ওগুলো আমি কখন সেল করে দিব স্যার? আগে সেল করে দেব। আগের ক্রয়কৃত পণ্যগুলো যদি আমি আগে বিক্রয় করে দিই, তখন সেটা আমার জন্য কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। একটু প্র্যাকটিক্যালি যদি আমি আপনাকে এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই, তাহলে একটু করে দেখবেন। ধরেন আমি 3টা জিনিস কিনলাম, আমি আপনাদের কাছে ধরে নিলাম আমি 3টা জিনিস কিনলাম। কি কিনলাম স্যার? আমি প্রথমে একটা বই কিনলাম, তারপর আমি কি কিনলাম স্যার? একটা মাউস কিনলাম। বইয়ের পরে স্যার আমি একটা কি কিনলাম? মাউস কিনলাম। একটা বই কিনলাম, এরপর ধরুন হচ্ছে আমি একটা কি কিনলাম? একটা মাউস কিনলাম। এরপর আমি স্যার একটা মনে করেন যে স্প্রে কিনলাম, রুম স্প্রে বলেন বা এয়ার ফ্রেশনার বলেন, যেটাই বলেন না কেন, ঠিক আছে স্যার? 3টা জিনিস কিনলাম স্যার। আমি কয়টা জিনিস কিনলাম বলো? 3টা জিনিস। কি কি কিনছি স্যার? আবার একটু বলতেছি। প্রথমে আমি কি কিনছি স্যার? প্রথমে কিনলাম একটা বই, তারপর কিনলাম আমি একটা মাউস, তারপর কিনছি আমি একটা কি স্যার? একটা স্প্রে কিনলাম। তাহলে আমার পদ্ধতিতে যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, আই মিন আগে আসলে আগে যায় হয়,
আগে আমাকে কোন প্রোডাক্টটা সেল করতে হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট কথার মূল কথা হচ্ছে আগে আসলে আগে যাবে, আই মিন যেটা আগে কিনছি তাকে আমাকে আগে কি করতে হবে? বিক্রয় করতে হবে। তাহলে বলেন তো দেখি আগে আমরা কোন জিনিসটা বিক্রয় করব? আগে কি আমরা এয়ার ফ্রেশনারকে বিক্রি করব, আগে কি আমরা মাউসকে বিক্রি করব, নাকি আগে আমরা বইকে বিক্রি করব? আপনার কাছে একটা প্রশ্ন রইল, দেখি একটু প্রশ্ন একটু বলেন তো। এই অধ্যায় আমার ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার থাকলে তো ভালো। তাহলে একটু একটু বলেন তো দেখি। স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে, কিরকম প্রবলেম হচ্ছে সানজানা চৌধুরী একটু যদি বলেন তাহলে একটু ভালো হয়। কিরকম প্রবলেম হচ্ছে? আপনাদের কাছে একটা প্রশ্ন করছি স্যার, আমি তিনটা জিনিস কিনলাম, একটা বই কিনলাম, একটা মাউস কিনলাম, একটা আমি কি কিনলাম? এয়ার ফ্রেশনার কিনলাম। তাহলে আমি যদি বাজারে যখন বিক্রি করব, আমি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিটা যদি অনুসরণ করি, আগে আসলে আগে যায় পদ্ধতি যদি অনুসরণ করে থাকি, তাহলে আমি আগে কাকে বিক্রি করব? আগে আমি বইকে বিক্রি করব, আগে আমি মাউসকে বিক্রি করব, নাকি আগে আমি এয়ার ফ্রেশনারকে বিক্রি করব? ঠিক একটু করে আপনাদের কাছে প্রশ্ন রইল। দেখি একজন বলতেছেন হচ্ছে আপনার আগে বই, রোহিত শর্মা ও বলতেছে হচ্ছে আগে বইকে আমরা বিক্রি করব। আর কেউ কিছু বলবেন? একজন বলল হচ্ছে বইকে বিক্রি করব, আর কেউ কোনো কিছু বলবেন? একজন বললো বই, আগে বইটা যাবে। সাইমন, হ্যাঁ বই অবশ্যই, গুড, ভেরি গুড। এই যে বইতে হচ্ছে এরকম করে তো রেসপন্স করতে হবে স্যার। রেসপন্স যত বেশি আপনি রেসপন্স করবেন তত দেখবেন আপনার জন্য মাথার মধ্যে জিনিসগুলো কিভাবে ফিট হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার? আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে অবশ্যই আগে আমরা কোনটা সেল করবো স্যার? বইকে সেল করবো। ঠিক আছে চৌত্রীনাথ, হ্যাঁ ঠিক আছে আমরা বইকে সেল করবো। কেন স্যার? কারণ বইটা আমরা আগে ক্রয় করছিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতির মূল কথা, যেটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধরে নিতে পারেন আমাদের এমসিকিউর মধ্যে চলেও আসছে, এরকম ধরে নিতে পারেন। এটা হচ্ছে এই কথাটা। বিশেষ দ্রষ্টব্য, মালের মূল্য কমতে থাকলে, আমার মালের মূল্যটা যখন দিন দিন যখন কমে যাবে স্যার, কিরকম কমে যাবে? মনে করেন একদিন মনে করেন আপনার আপনার একটা পণ্য একদিন বিক্রি করছে 100 টাকা, তারপরে বিক্রি করতেছে আপনার 80 টাকা, তারপরে মনে করেন 70 টাকা, তারপরে 30 টাকা, তারপরে মনে করেন যে 50 টাকা, হ্যাঁ তারপর মনে করো 30 টাকা। মালের মূল্য যখন দিন দিন যখন কমে যাবে তখন কোন পদ্ধতি কার্যকর হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি কার্যকর হবে। এটা ভালো করে মনে রাখবেন। মালের মূল্য কমতে থাকলে, মালের মূল্য যখন কমে যাবে দিন দিন, তখন আমার কোন পদ্ধতি কার্যকর হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউটটা কার্যকর হবে। মালের মূল্য যখন কমতে থাকবে তখন আমরা কোন পদ্ধতি কার্যকর করব? ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি আমরা কার্যকর করব। ঠিক আছে স্যার? এরপর আসেন একটা আরেকটা এক্সাম্পল একটু বাস্তবিকভাবে ধরে নেন আমি একটা ক্রয় করতেছি। কি ক্রয় করব স্যার? আমি চারটা জিনিস কিনবো। প্রথমত ধরেন আমি চাল কিনলাম, তারপর আমি ডাল কিনলাম, তারপর আমি ডিম কিনলাম, তারপর আমি তেল কিনলাম। চারটা জিনিস কিনলাম। কি কি কিনলাম? 1 নাম্বার আমরা চালকে কিনলাম, 2 নাম্বার আমরা ডালকে কিনলাম, 3 নাম্বার আমরা ডিমকে কিনলাম, 4 নাম্বার আমরা কাকে কিনলাম? তেলকে কিনলাম। যদি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি যদি অনুসরণ করি, যখন আমরা কি করতে যাব স্যার? বিক্রয় যখন আমরা করতে যাব, তখন আগে কাকে বিক্রি করতে হবে? আমরা জানি ফার্স্ট ইন ফার্স্ট আউটের মূল কথা হচ্ছে কি আগে আসলে আগে যায়। তাহলে আগে আসছিল কে? চাল। তাহলে বিক্রি হওয়ার সময় আগে কাকে বিক্রি করতে হবে? চালকে। তারপরে কাকে করবো? ডালকে। তারপরে কাকে করবো? ডিমকে। তারপরে কাকে করবো? তেলকে। এটা হচ্ছে আগে আসলে আগে যায় পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। এরপর আসেন একটু করে জানবো আমরা লাস্ট ইন ফার্স্ট আউট মেথডটা মানে কি। শেষে আসলে আগে যায় পদ্ধতি। লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতির এই কথাটার মূল বক্তব্য হচ্ছে শেষে যে দরে মাল ক্রয় করা হয়েছে সেই দরে পণ্য আগে বিক্রয় করা হয়। তাহলে মূল কথা হচ্ছে কি, যেটা আমরা লাস্টে কিনছিলাম ওটাকে আমরা কোথায় সেল করব? আগে সেল করে দেবো। একটু আগে এক্সাম্পল, আগে বই কিনলাম, মাউস কিনলাম, এয়ার ফ্রেশনার কিনলাম। আগে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা বইকে সেল করছিলাম। লাস্ট ইন ফার্স্ট আউট যে শেষে আসবে সে আগে যাবে, তখন আমরা কোনটাকে সেল করব? অবশ্যই আমরা তখন কাকে সেল করব? এয়ার ফ্রেশনারটাকে সেল করব। ঠিক আছে স্যার? এবার ওটার একটা এক্সাম্পল একটু দেখি। সেম যে এক্সাম্পল আমরা একটু দিব, ক্রয় করতেছি আমরা। প্রথমে হচ্ছে আমরা কি ক্রয় করলাম স্যার? চাল ক্রয় করলাম। তারপর হচ্ছে আমরা ডাল ক্রয় করলাম। তারপরে আমরা ডিম ক্রয় করলাম। তারপর আমরা তেল ক্রয় করলাম। চারটা জিনিস আমরা ক্রয় করলাম। যখন আমি বিক্রয় করতে যাব, যখন আমরা কি করবো স্যার? বিক্রয় করব, তখন আমরা কাকে বিক্রি করব? আমার পদ্ধতি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো মেথড। লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউটের মূল কথা কি? যেটা শেষে আসবে সেটা কোথায় যাবে? আগে যাবে। যেটা লাস্টে আসবে সেটা কোথায় যাবে? আগে যাবে। তাহলে লাস্টে কি আসছিল স্যার? আমার লাস্টে কি আসছিল? প্রথমে আমরা কি কিনছিলাম? চাল কিনছিলাম, তারপর ডাল, তারপর ডিম, তারপর হচ্ছে তেল। লাস্টে কাকে কিনছিলাম? আমরা 4 নম্বরে কাকে কিনছিলাম? তেলকে। তাহলে যখন বিক্রি করব আগে কাকে বিক্রি করতে হবে? তেলকে বিক্রি করতে হবে। তারপরে ডিমকে বিক্রি করব, তারপরে ডালকে বিক্রি করব, তারপরে চালকে বিক্রি করব। এটা হচ্ছে আমার লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতির মূল কথা। এবার স্যার আমরা অনেক কিন্তু কথাবার্তা বললাম, তাই না? এবার হচ্ছে আমরা একটু অঙ্কের দিকে যাবো। আমরা অঙ্কের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করবো। তার আগে একটা কথা, এই লাইনগুলো একটু সবচেয়ে ভালো করে একটু মনে রাখতে হবে, কারণ আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম যখন সলভ করতে যাব, এই 2টা বা 3টা লাইনের আমার খুব বেশি দরকার আছে। কিরকম দরকার স্যার? দেখেন, আপনার প্রশ্ন যদি একটু হার্ড করতে চাই, প্রশ্ন যদি একটু ঘুরাতে চাই, প্রশ্নের মধ্যে আপনাকে বলতে পারে কৃত পণ্য ফেরত 500 একক, ক্রয় ফেরত 50 একক,
সরবরাহকারীকে ফেরত 20 একক, সরবরাহকৃত ফেরত 30 একক, ঘাটতি, পরিবহনে বিনষ্টপণ্য, এরকম করে কিছু নাম বলতে পারে। তো যদি এই কথাগুলো থাকে, কোন কোন কথা? কৃত পণ্য ফেরত, ক্রয় ফেরত, সরবরাহকারীকে ফেরত, সরবরাহকৃত ফেরত, ঘাটতি, পরিবহনে বিনষ্ট পণ্য, এরকম যদি কোনো কিছু যদি বলে স্যার, তখন আমরা কার মতো করে কাজ করব? ইস্যুর মতো করে। ইস্যু মানে কি স্যার? আবার ইস্যু মানে কি? ইস্যু মানে হচ্ছে বিক্রয়। তখন আমরা কার মতো করে কাজ করব? তখন আমরা বিক্রয়ের মতো করে কাজ করব। স্যার এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই, আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন। কৃত পণ্য ফেরত, যা পণ্য ক্রয় করছিলাম তা ফেরত দিছি, গুদামের মধ্যে মাল বাড়বে নাকি কমবে? কমবে। ক্রয় ফেরত একই কথা, সরবরাহকারীকে ফেরত একই কথা। ঘাটতি, আমার গুদামের মধ্যে মাল নাই, বাং কমে গেছে গা। পরিবহনে বিনষ্ট পণ্য, আনার সময় মালামাল নষ্ট হয়ে গেছে গা। সবগুলো দ্বারা আমার গুদামের মালামাল কমে যাওয়া বোঝাচ্ছে, মালামাল হ্রাস পাওয়া বোঝাচ্ছে। মালামাল কখন হ্রাস পায়? পণ্য বিক্রি করলে কি পায়? হ্রাস পায়। তাহলে এই শব্দগুলো যদি থাকে, আমরা কার মতো করে কাজ করবো স্যার? বিক্রয়ের মতো করে কাজ করবো। কার মতো কাজ করবো স্যার? আমরা বিক্রয়ের মতো। কি কি আবার একটু বলতেছি? কৃত পণ্য ফেরত, ক্রয় ফেরত, সরবরাহকারীকে ফেরত, সরবরাহকৃত ফেরত, ঘাটতি, পরিবহনে বিনষ্ট পণ্য, ইস্যুর মতো করে কাজ করবে বা বিক্রয়ের মতো করে কাজ করবে। এরপর আসেন ইস্যুকৃত পণ্য ফেরত, বিক্রয় ফেরত, কারখানা হতে ফেরত, এগুলো কার মতো করে কাজ করবে? ক্রয়ের মতো করে কাজ করবে। ইস্যুকৃত পণ্য ফেরত মানে বিক্রয় করছিলাম তা ফেরত আসছে, তাহলে বিক্রয় করছি ফেরত আসছে, গুদামে মালামাল বেড়ে যাবে গা। কি করলে আমার গুদামে মাল বাড়ে? ক্রয় করলে আমার গুদামে মালামাল বাড়ে। এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। আর একটা সূত্র আছে এখানে, ঘাটতির একটা সূত্র আছে। ঘাটতি সমান সমান হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। আপনি যখন অঙ্ক করতে যাবেন, আপনাকে মাঝে মাঝে ক নাম্বারে বলতে পারে স্যার ঘাটতির পরিমাণ নির্ণয় করো। আমরা ঘাটতির পরিমাণটা কিভাবে বের করব? ঘাটতি সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। একটু মুখে মুখে বলেন, দেখবেন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে গা। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে সেট করতে বলে স্যার, এনাফ, আর কোনো কিছু লাগবে না। ওকে, এরপর আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবো, সরাসরি আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। আচ্ছা, তার আগে একটু কয়েকটা এমসিকিউ সলভ করে নিই, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, যা পড়ছি তার উপর বেস করে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করবো। দেখি এমসিকিউ গুলো কারা ভালো মতো আনসার দিতে পারেন। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে পড়াগুলো দেখছিলেন তারা অবশ্যই পারবেন। আসেন, আমাদের 1 নাম্বার এমসিকিউ আমরা যদি বলি, মালের মূল্য কমতে থাকলে কোন পদ্ধতি কার্যকর হয়? আপনারা অলরেডি জানেন, আমি একটু আগে বলার সময় বলে দিয়েছিলাম মালের মূল্য কমতে থাকলে কোন পদ্ধতি কার্যকর হয়। সো দেখে আমরা নিজেরা অলরেডি কমেন্ট করা শুরু করে ফেলতো দেখি আনসার ছাড়া। তাও আপনাদের সুবিধাতে আমি আনসার গুলো অপশন গুলো দিয়ে দিলাম। 1 নাম্বার ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, 2 নাম্বার লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, 3 নাম্বার ওয়েটেড এভারেজ মেথড, এটা হচ্ছে ডিএফএ মেথড বা ডিএফএ। কোনটা আমরা অ্যাপ্লাই করি যদি মালের মূল্য কমতে থাকে? মালের মূল্য যদি কমতে থাকে তখন আমরা কোন পদ্ধতি কার্যকর করি? জিদান নাকি? হ্যাঁ, জিদান বলতেছে হচ্ছে কি ফিফো বললো। ফিফো বলছে একজন, আর কেউ কিছু বলবেন কিনা একটু দেখি। কি আওয়াজটাই কি অন্যরকম লাগতেছে? ফিফো, আর কেউ? ফিফো, আরেকজন বললো ফিফো। জিদান বলতেছে ফিফো, শর্মা ফিফো, রাকিব ফিফো, তারপরে মাহি ফিফো। ওকে, আমরা ফিফোর প্রতি বেশি আনসার পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা একটু করে চেক করে দেখি কি হয়। এটাকে নাম, ও বাবা, দুর্লভ ভট্টাচার্য, দেখি সবাই বলছে ফিফো। তাহলে আমরা একটু দেখি রাইট আনসার কি হয়। হ্যাঁ, আমাদের রাইট আনসার হচ্ছে ফিফো। মনে রাখবেন, মালের মূল্য কমতে থাকলে লাস্ট ইন ফার্স্ট আউট হয় না, ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়। কখন? মালের মূল্য কমতে থাকলে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো। মালের মূল্য বাড়তে থাকলে লাস্ট ইন ফার্স্ট আউট। আর যখন মালের মূল্য খুব বেশি উঠানামা করবে, হঠাৎ বেড়ে গেছে হঠাৎ কমে গেছে, তখন ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথড হবে, ঠিক আছে। এটা মনে রাখবেন। ফাতেমাতুজ জোহরা, ও বলছে ফিফো। ওকে, গুড, ভেরি গুড। অনেকে অনেকে আনসার করছেন, রাফসান আনসার করছে, গুড, ভেরি গুড। এবার আসেন স্যার, তাহলে 2 নাম্বার এমসিকিউটা আনসার একটু দেন। 2 নাম্বার এমসিকিউটা একটু আনসার দেন। 2 নাম্বার এমসিকিউতে কি বলছে একটু দেখেন। সর্বনিম্ন মজুদ স্তরের তুলনায় মজুদ পণ্য হ্রাস পেলে আমার মুনাফা কি হবে? মুনাফা কি হবে? মুনাফা কি আমার বৃদ্ধি পাবে? মুনাফা কি আমার স্থির থাকবে? মুনাফা কি আমার হ্রাস পাবে? নাকি মুনাফা কিছুই হয় না? দেখি স্যার একটু বলেন তো, সর্বনিম্ন মজুদ স্তরের তুলনায় মজুদ পণ্যটা যদি হ্রাস পায়, আমাদের যেটা সর্বনিম্ন মজুদ স্তর আছে এর তুলনায় যদি আমাদের মজুদ পণ্যটা যদি হ্রাস পায়, তাহলে আমার মুনাফা কি বৃদ্ধি পাবে? আমার মুনাফা কি স্থির থাকবে? আমার মুনাফা কি হ্রাস পাবে? নাকি আমার মুনাফা কিছুই হবে না? এটা আনসার করুন তো দেখি। আর সবাই ট্যালেন্টেড স্টুডেন্ট, দেখি সবাই পারবেন।
একটু চেষ্টা করেন সর্বনিম্ন মজুদ স্তরের তুলনায়, ওই যে বলছিলাম গুদামের মধ্যে যা মজুদ পণ্য রাখা দরকার এর চেয়ে যদি আমি কম মজুদ পণ্য রাখি, মজুদ পণ্য যদি হ্রাস পায়, যদি কম মজুদ পণ্য রাখি, তাহলে কি আমার মুনাফা বৃদ্ধি পাবে? তাহলে কি আমার মুনাফা সেম থাকবে, নাকি আমার মুনাফা কমে যাবে, নাকি কিছুই হবে না? কোনটা হবে আনসার? গ বলতেছে শার্মা বলতেছে গ, একদম বলছে হ্রাস পাবে, মাহি বলতেছে গ, আর কেউ গ মানে হচ্ছে হ্রাস পায় বলতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমরা হ্রাস পায় বলতেছেন। আর কেউ কোনো কিছু বলবেন? একজন বললেন বৃদ্ধি পায়, একজন বলছে নিশ্চিত থাকে, একজন বলছে হ্রাস পায়। আর কেউ কোনো কিছু বলবেন কিনা? হ্রাস হবে স্যার, হ্রাস হবে স্যার, হ্রাস পাবে, হ্রাস হবে। ওকে স্যার, তাহলে আমরা একটু দেখি কোনটা হয়, আমরা একটু দেখি তাহলে কোনটা হয়। ইয়েস, রাইট আনসার হচ্ছে হ্রাস পায়। কেন? ওই যে বলছিলাম আমাদের যা কাম্য মজুদ বা সর্বনিম্ন মজুদ রাখা দরকার এর চেয়ে যদি আমরা যদি কম যদি মজুদ পণ্য রাখি, একজন ক্রেতা আমার দোকানে যখন ক্রয় করতে আসবে তাকে আমি আমার পণ্যগুলো সাপ্লাই করতে পারবো না বা ডেলিভার করতে পারবো না, তখন সে আমার কাছ থেকে না কিনে অন্য জায়গায় চলে যাবে বা আমার কাছে সে ক্রয় করবে না। তো যখন আমার কাছে এসে যখন ক্রয় করবে না, তখন অবশ্যই আমার পণ্যগুলা কি হবে? হ্রাস পাবে, আমার মুনাফাটা হ্রাস পাবে, আমার লাভ আর ব্যবসার মধ্যে আমি চোখে দেখতে পারবো না। এরপর আসেন স্যার আমরা এরে দেখি হলো আচ্ছা একটু ওয়েট করেন, একটু করে কম্পিউটার একটু ডিস্টার্ব করলো বলতে এটা একটু স্লিপ নাকি না, এটা ডিস্টার্ব, এটা ব্যাটারির মধ্যে একটু ডিস্টার্ব করে, জাস্ট একটা মিনিট একটু সময় নিব, ঠিক হয়ে যাক। 3 নাম্বার এমসিকিউটা আমরা একটু আলোচনা করবো। 3 নাম্বার এমসিকিউ আমি প্রশ্ন কি দিয়েছিলাম? 3 নাম্বার এমসিকিউ আমি নিজেও তো ভুলে গেছি গা, প্রশ্নটা আপনাদেরকে বলে দিতাম। আচ্ছা চলে আসবে, এখন চলে আসবে, চলে আসো বাবা, চলে আসছে। ওকে স্যার, 3 নম্বর প্রশ্ন একটু আসেন। 3 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? ক্রয় ফেরত। এই যে একদম লাস্টের দিকে পড়াইছিলাম, টাটকা আমার এখনো মনে আছে। ক্রয় ফেরত কিসের মতো করে কাজ করবে? ক্রয় ফেরত একটু চিন্তা করে বলেন তো। ক্রয় করছি, ফেরত আসছে, ক্রয় আর করছি, ফেরত দিছি, কোনটা হবে? ক্রয় করলে কি ফেরত আসে, না ক্রয় করলে আমরা ফেরত দিই, কোনটা হবে দেখেন? তাহলে কার মতো করে কাজ করবে? ক্রয় ফেরত কি ক্রয়ের মতো করে কাজ করবে? ক্রয় ফেরত কি বিক্রয়ের মতো করে কাজ করবে? ক্রয় ফেরত কি বিক্রয় ফেরতের মতো কাজ করবে, না ক্রয় ফেরত কি ক্রয় ফেরতের মতো করে কাজ করবে? ঠিক আছে, আনসার বলুন তো দেখি স্যার। 3 নাম্বারটার আনসার বলুন তো। 3 নাম্বার আমরা এই এমসিকিউটা নিয়ে শেষ করার পরে আমরা হচ্ছে কোথায় চলে যাবো স্যার? একটা আমরা সরাসরি আচ্ছা আরেকটা এমসিকিউ আছে মনে হয়, এরপর হচ্ছে আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাবো, ম্যাথমেটিক্যাল টার্ম। এখান থেকে যদি প্রশ্ন আসে আমরা কিভাবে সলভ করব তাও আজকে আমরা একটু শিখে নেবো স্যার। দেখি একটু বলেন তো এটা কি হবে? গ বলতেছেন দুর্লভ ভট্টাচার্য, গ গ মানে ক্রয় ফেরতের মতো কাজ করবে। ক্রয় ফেরত কিসের মতো কাজ করবে? গ বলতেছেন বিক্রয়ের মতো বলছেন। আর কেউ খ বলছেন বিক্রয়ের মতো। আচ্ছা দেখেন, ক্রয় করছি, ফেরত দিছি, গুদামের মধ্যে মালামাল বাড়ছে নাই কমছে? অবশ্যই গুদামের মধ্যে মালামাল কমে গেছে। তাহলে আমরা জানি গুদামে যদি মালামাল যদি কমে যায়, গুদামে যদি আমার মালামাল যদি হ্রাস পায়, সেটা কিসের মাধ্যমে হ্রাস পায়? ক্রয় করলে নাকি বিক্রি করলে? অবশ্যই বিক্রয় করলে। তাহলে আমাদের আনসার হবে বিক্রয়ের মতো। আনসার হবে কার মতো স্যার? বিক্রয়ের মতো। সর্বশেষ আরেকটা আমরা আচ্ছা আর নাই এমসিকিউ আর নাই, তাহলে আমাদের ইয়াটা শেষ। এবার আসেন আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করবো স্যার। ম্যাথমেটিক্যাল টার্মটা নিয়ে যা আলোচনা করব, আমাদের একটা তো ফরম্যাট তো লাগবে, একটা বক্স লাগবে। এই অধ্যায়ের বক্স একটু ব্যতিক্রম ধর্মী, এই অধ্যায়ের যেটা বক্স আছে বক্স একটু ব্যতিক্রম দেবে। তাহলে বক্সটা কিরকম স্যার আমরা একটু করে যদি দেখি, দেখেন আমাকে অবশ্যই বাম পাশে, আমাকে বক্সের বাম পাশে, আপনাদের যখন বক্স করবেন আপনাদের হাতের বাম পাশে 3টা লাইন মাস লিখতে হবে। কি কি লাইন? মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার, এই 3টা লাইন মাস লিখতে হবে। কি কি স্যার? মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার। আমি আবার বলতেছি, মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার, এই 3টা লাইন মাস লিখতে হবে। ডান পাশে কি আপনাকে 3টা লাইন লিখতে হবে? সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমাহি মাত্রা। স্যার এই লাইনগুলোর মধ্যে কোনো লেখা হবে? কিছুই হবে না, জাস্ট লিখে ডট ডট রেখে দিব বা খালি রেখে দিব, এগুলো কোনো কাজ নাই। তাও মাস্ট বি লিখতে হবে। একটা বক্সের বাম পাশে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার। ডান পাশে কি আছে? 3টা লাইন লিখতে হবে, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমাহি মাত্রা। একটু ঠান্ডা মাথায় একটু মনে রাখবেন। একটা বক্স অষ্টম অধ্যায় থেকে যখন অঙ্ক যখন করতে হবে, হাতের বাম পাশে 3টা লাইন বসবে, মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার। ডান পাশে 3টা লাইন বসবে, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমাহি মাত্রা। মাঝখানে আমরা কি করব? প্রতিষ্ঠানের নামটাকে লিখবো, মাল খতিয়ান হিসাব এবং পদ্ধতির নাম। কোন পদ্ধতি আমরা অঙ্ক করতেছি? আমরা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট করতেছি? আমরা কি লাস্ট ইন ফার্স্ট আউট করতেছি? আমরা কি ভারযুক্ত গড় পদ্ধতি করতেছি? যে পদ্ধতি করি সেই পদ্ধতির নামটা আমরা একটু লিখে দেবো। এটা হচ্ছে আমার বক্সের নমুনা। এবার আসেন বক্সটা কিরকম হবে একটু যদি বলি, দেখেন বক্সটার টোটাল 11টা কলাম হবে। টোটাল কয়টা কলাম হবে স্যার? 11টা কলাম। কি কি? প্রথম কলাম হবে তারিখ, তারপর হবে বিবরণ, তারপর হবে একক মানে ক্রয়ের একটা বক্স, ক্রয় অথবা প্রাপ্তি যে নামে থাকে, ওখানে আবার 3টা পার্ট, একক, দর, টাকা। আবার ইস্যু অথবা বিক্রয় একটা বক্স হবে, এর আন্ডারও 3টা, একক, দর, টাকা। উদ্ধৃত্ত অথবা জের একটা বক্স হবে, এর আন্ডারও কয়টা স্যার? 3টা, একক, দর, টাকা। তাহলে কয়টা হয়েছে? তারিখ একটা, বিবরণ একটা, 2টা,
3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 11টা বক্স আমাদের করতে হবে। এবার আসলে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখি, এখান থেকে মূলত কোন ধরনের প্রশ্নগুলো আমাদের এসে থাকে, আমাদের এখানে কি ধরনের প্রশ্ন আসে আমরা তা একটু দেখি। সৃজনশীল প্রশ্ন একটা প্রশ্নের উদ্দীপক আপনাদেরকে দিয়েছি, প্রশ্ন দেখাচ্ছি আমরা বোর্ডের মধ্যে। আয়ান লিমিটেডের মজুদ বিভাগ নিম্নোক্ত তথ্যগুলো উপস্থাপন করছে। আয়ান লিমিটেডের একটা মজুদ বিভাগের পণ্যগুলো এখানে দিয়েছে। কি কি পণ্য দেখেন তো, আপনাকে দিয়েছে 2020 সালের জুন মাসের 1 তারিখ জের মানে স্যার হাতে আছে, ব্যালেন্স আছে, উদ্ধৃত্ত আছে, 500 একক, প্রতি একক 8 টাকা করে। 7 তারিখ ক্রয় করছি আমি 600 একক, প্রতি একক 10 টাকা করে। তারপরে 700 একক আমি ইস্যু করছি, 300 একক আমি ক্রয় করছি 12 টাকা করে, 500 একক আমি ইস্যু করছি। আবার কাঁচামালের মজুদ আছে কত, 150 একক। এই জিনিসগুলো আমাকে দেয়া আছে। স্যার আমার আনসারটা 2 নাম্বার কোশ্চেনে ছিল। আচ্ছা আচ্ছা বুঝছি দুর্লভ বুঝছি, ওকে বুঝছি। ওই 2 এর কত 3 এর কত এরকম করে না দেওয়ার কারণে একটু ডিফিকাল্ট হয়ে যায় বোঝাটা, ঠিক আছে। ওকে এবার আসেন প্রশ্নটা কিরকম আসতে পারে। প্রশ্ন আসছে আমাকে দেখেন, ক নাম্বারের প্রশ্ন আসছে, কাঁচামালের ঘাটতি এককের পরিমাণ, ঘাটতি একক নির্ণয় করো। কাঁচামালের ঘাটতি একক, ওই যে ঘাটতি এককের একটা সূত্র শিখাইছিলাম মনে আছে স্যার? ঘাটতি একক সূত্র কি ছিল মনে আছে? আমি একটু মনে করা দিই। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। আবার বলতেছি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদের মধ্যে আমরা কি বসাবো স্যার? এই যে প্রারম্ভিক মজুদের মধ্যে আমরা কি বসাবো, এই যে প্রারম্ভিক মজুদের একটা একক আছে, কত একক, 500 একক। যোগ ক্রয়, ক্রয়ের মধ্যে আছে 600 একক, 300 একক, এগুলোকে যোগ করব। মাইনাস ইস্যু, ইস্যুর মধ্যে আছে কত একক স্যার? 700 একক আছে, 700 একক আছে, 500 একক ইস্যু আছে। মাইনাস সমাপনী মজুদ পণ্য। তাহলে আমরা যোগ করব কত, 500 600 300 কে যোগ করব, 700 500 150 কে আমরা কি করব, বিয়োগ করব। দেখবো আমাদের আনসারটা অটোমেটিক চলে আসবে স্যার, ঠিক আছে। এরপর আসেন ক নাম্বার আমাদের গেল গা। ক নাম্বার আমরা তাও একটু দেখাবো। খ নাম্বার বলছে ফার্স্ট ইন ফার্স্টের পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। গ নাম্বার বিশাল একটা প্রশ্ন হয়েছে, আমরা এখন পড়বো না, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে আমরা ফার্স্ট ইন ফার্স্টের পদ্ধতিতে মাল খতিয়ান কিভাবে কাঁচামালের ঘাটতি এককের পরিমাণটা বের করব, ফার্স্ট ইন ফার্স্টের পদ্ধতিতে মাল খতিয়ানটা আমরা তৈরি করব, ঠিক আছে। ওকে আসেন ক নাম্বার আমরা আনসারের দিকে চলে যাই। ক নাম্বার আনসার, মাসের শেষে এককে মালের ঘাটতির পরিমাণ নির্ণয় করো, মানে কত একক মালটা আমার ঘাটতি আছে তা আমাকে বের করতে হচ্ছে, ঠিক আছে। আমরা ওই জিনিসটা এখন একটু বের করব। আসেন প্রথমে আমরা যে সূত্র জানি তা একটু লিখে নিব। আমরা জানি ঘাটতি সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। আবার বলতেছি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ। তাহলে আমাদের স্যার প্রারম্ভিক মজুদ কত ছিল মনে আছে? 500 একক। প্রারম্ভিক মজুদ কত ছিল? 500 একক। ক্রয় একটা ছিল না, ক্রয় ছিল একাধিক, 600 আর 300। ইস্যু ছিল একাধিক, 700 500, আর সমাপনী মজুদ ছিল কত, 150। তাহলে আমরা কি করলাম, 500 যোগ 600, 500 যোগ 600 যোগ 300 মাইনাস 750, 700 মাইনাস 500 মাইনাস 150 যোগ করে দিব। 600 আর 300 যোগ করলে পাবো 900, 700 আর 500 যোগ করলে পাবো আমরা 1200। ওগুলোকে আমরা যোগ বিয়োগ করলাম, 500 900 1200 150। যোগগুলোকে একবার যোগ করব, বিয়োগগুলোকে একবার যোগ করব। 500 আর 900 যোগ করলে আমরা পাবো 1400, আর 1200 আর 150 যোগ করলে আমরা পাবো 1350। 1400 থেকে 1350 চলে গেলে আমাদের আনসার আসবে কত স্যার? 50 একক। এটা হচ্ছে আমার এককে আসবে আনসারটা, এটা হচ্ছে আমার আনসার 50 একক। ক নাম্বার আনসার 50 এককটা ক নাম্বার আছে স্যার। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন, আর কেউ যদি বলেন স্যার আমি একটু স্ক্রিনশট নিয়ে নিব, তাহলে একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তবে তারা একটু জানাবেন কারো কোনো প্রশ্ন আছে, আমরা সরে দাঁড়ালাম। যদি কেউ স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যদি কেউ স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তাও একটু জানাতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তা একটু জানাতে পারেন। আশা করি এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে আশা করি এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে আবার আমরা পরবর্তী অঙ্কের দিকে একটু যাবো স্যার। আগে এটার মধ্যে একটু কারো সমস্যা একটু দেখি স্যার। যদি কারো সমস্যা থাকে তাহলে একটু করে অবশ্যই জানাবেন, যদি কারো সমস্যা থাকে তাহলে একটু করে জানাবেন। আহা স্যার আবার বলেন, বুঝতে পাই নাই স্যার। ওকে আমি আবার বলতেছি, একটু করে দেখেন স্যার। প্রথমে তাহলে আমাকে বলছে ঘাটতির পরিমাণটা বের করতে। ঘাটতিটা সবসময় এককের মধ্যে বের করা হয়। তাহলে আমরা ঘাটতি এককের বের করার সূত্র আছে, ফর্মুলা আছে। ফর্মুলাটা কি স্যার? আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ পণ্য। আমরা কিছু মান বসাইছি স্যার, তাহলে মানগুলো আমরা কোথা থেকে পাইলাম স্যার একটু দেখেন, মুখস্থ কিছু না। প্রারম্ভিক মজুদ পণ্য আমার এখানে বলছে কত একক? 500 একক। আমরা ওই 500 এককে এখানে বসাইছি, ওই 500 এককে স্যার আমরা এখানে বসালাম। তারপরে আমার ক্রয় বলছে স্যার আমাকে দুইটা ক্রয় ছিল, একটা 600 একক ক্রয় ছিল, একটা 300 একক ক্রয় ছিল। ওই দুইটাকে যোগ করে আমরা এখানে বসালাম 600 আর 300।
আবার বিক্রয় বলছে স্যার, তাহলে আমাকে বিক্রয় কত ছিল স্যার? বিক্রয় ছিল 700 একক, বিক্রয় ছিল 500 একক, আর সমাপরিমাণ উৎপন্ন ছিল 150 একক। তাহলে আমরা ওই জিনিসগুলোকে বসালাম, মানগুলোকে বসাই, যোগ বিয়োগ করে স্যার আমরা কি বের করছি? আনসারটা বের করছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা খ নাম্বারটাতে চলে যাব। তো স্যার খ নাম্বার অঙ্কটা করার জন্য আপনাকে একটা বক্স করতে হবে। তখন আপনি খাতাকে সোজা রেখে করলে হবে না, খাতাটাকে বাঁকা করে একটা বক্স করতে হবে। কিভাবে স্যার? খাতাটাকে বাঁকা করে আপনাকে একটা বক্স করতে হবে। তাহলে আমরা একটা বক্স করি, আগে একটা বক্স করি। বিশাল অঙ্ক কিন্তু হবে, এটা অনেক বিশাল একটা অঙ্ক হবে। তো আগে আমার এই জিনিসটা দরকার নাই, তাহলে আমি আগে একটু মুছে দিই, নাহলে আপনাদের দেখতে সমস্যা যাবে। যে উপরে যে আমার যে কথাগুলো লেখা দরকার ছিল আমরা তা লিখলাম। আগেই বলছিলাম হাতের বাম পাশে 3টা লাইন মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার। হাতের ডান পাশে গিয়ে 3টা লাইন সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণক্রমিক মাত্রা। আজার লিমিটেডের অঙ্ক করতেছি আমরা, মাল খতিয়ান হিসাব, যে পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। এবার আমরা বক্স করে নিলাম। বক্স হচ্ছে আমাদের জন্য কি কি হবে স্যার? বক্সটা হবে তারিখ, বিবরণ, ক্রয় অথবা প্রাপ্তির মধ্যে 3টা একক দর টাকা, ইস্যু অথবা বিক্রয়ের মধ্যে 3টা একক দর টাকা, উদ্ধৃত বা জেরের মধ্যে 3টা একক দর টাকা। আমার 3টা বক্স করা হয়ে গেল, বক্স করা হয়ে গেছে। এবার আমরা স্যার একটু করে অঙ্কটা একটু অ্যাপ্লাই করবো। স্যার একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র 3টা লাইন বুঝবেন। প্রারম্ভিক জেরের লাইনটা একটু বুঝবেন, ক্রয়ের লাইনটা একটু বুঝবেন, ইস্যুর লাইনটা একটু বুঝবেন, তাহলে দেখবেন আপনি অটোমেটিক পারবেন। ঠিক আছে স্যার? একটু ভালো করে 3টা একটু ভালো মনোযোগ দিয়ে একটু শুনেন। এতক্ষণ যে কষ্ট করছিলেন একটু একসাথে কি করেন স্যার? ওই কষ্ট একটু উসুল করেন। জাস্ট 3টা লাইন একটু ভালো করে শুনেন, তাহলে এনাফ, আর কোনো কিছু লাগবে না। আসেন স্যার, প্রথমত যদি বলি আমাদের অঙ্কটা ছিল কত সালের অঙ্ক, আমরা একটু লিখে নেব। 2020 সালের জুন মাসের 1 তারিখ। 1 তারিখ আমাদের কি বলছিল মনে আছে? জের 500 একক, প্রতি একক 10 টাকা করে। জের 500 একক, প্রতি একক কত টাকা করে ছিল স্যার? 10 টাকা করে। তাহলে আমরা জের 1 তারিখে আপনাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট বলুক, লাস্ট ইন ফার্স্ট আউট বলুক, ভারযুক্ত গড় পদ্ধতি বলুক, যেই পদ্ধতি বলুক না কেন, সবসময় আপনি 1 তারিখে যাই থাকবে তাকে আমরা কি নাম দিয়ে লিখবো স্যার? প্রারম্ভিক মজুদ নাম দিয়ে লিখবো। তাহলে আমরা ওকে প্রারম্ভিক মজুদ পণ্য নাম দিয়ে লিখলাম, প্রারম্ভিক মজুদ পণ্য নাম দিয়ে তাকে লিখলাম। লিখার পর কত একক ছিল স্যার? 500 একক, 10 টাকা করে যা আসে। স্যার আমার প্রশ্ন হচ্ছে, জের মানে হাতে আছে, ব্যালেন্স আছে, উদ্ধৃত আছে, এই জিনিসটাকে আমি ক্রয় করছি, এই জিনিসটাকে আমি বিক্রয় করছি, নাকি আমি এই জিনিসটা উদ্ধৃত হিসেবে আছে? একটু চিন্তা করেন তো। ব্যালেন্স, জের, প্রারম্ভিক উদ্ধৃত, এটাকে আমি ক্রয় করছি? না। এটাকে আমি ইস্যু করছি? না। এটাকে আমার উদ্ধৃত আছে? হ্যাঁ, এটা আমার উদ্ধৃত হিসেবে আমার হাতে আছে। তাহলে আমরা ওই 500 একক 10 টাকা করে এগুলো ক্রয়ের মধ্যেও বসাবো না, এগুলো আমি ইস্যুর মধ্যেও বসাবো না। কোথায় বসাবো আমরা? ওই যে উদ্ধৃত বা জেরের মধ্যে বসাবো। তাহলে আমরা বসাচ্ছি 1 তারিখ প্রারম্ভিক মজুদ পণ্য কত একক? 500 একক। কত টাকা করে বলছিলাম স্যার? 8 টাকা করে। 10 টাকা না, এটা ভুল ছিল, 8 টাকা করে। তাহলে 5 আর 500 আর 8 গুণ করে দিব। 5 আর কত হয় স্যার? 40। তাহলে 500 আর 8 গুণ করে আমরা কত টাকা বসাবো? 4000 টাকা। এটা হচ্ছে আমার 1 তারিখ শেষ। একটা দাগ দিলাম, আমার 1 তারিখ শেষ। এই 1 তারিখটা একটু ভালো করে বুঝছি কিনা একটু দেখেন। এই 1 তারিখটা একটু ভালো করে মাথায় ঢুকান, এরপর আমরা পরবর্তী নাম্বারে যাচ্ছি। আমি আবার বলতেছি 1 তারিখটা আমরা কিভাবে করলাম। 1 তারিখ আপনাকে যাই বলা থাকুক না কেন, আপনি সবসময় কি নাম দিয়ে লিখবেন স্যার? প্রারম্ভিক মজুদ পণ্য নাম দিয়ে লিখবো। লিখার পরে 1 তারিখের টাকা বা প্রারম্ভিক মজুদ পণ্যের টাকাটা আপনি ক্রয়ের মধ্যেও বসাবেন না, আপনি ইস্যুর মধ্যেও বসাবেন না, আপনি কোথায় গিয়ে বসাবেন? উদ্ধৃত বা জেরের মধ্যে বসাবেন। কিভাবে বসাবো স্যার? কত একক বলছিল আমাকে? 500 একক। কত টাকা করে বলছিল স্যার? 8 টাকা করে। তাহলে 500 আর 8 গুণ করলে আমরা কত পাবো স্যার? 4000 টাকা। তাহলে 500 আর গুণ করে আমরা কত পাইলাম স্যার? 4000 টাকা পাইছি। শেষ গেল। এরপর স্যার আসেন আমরা 2 নাম্বার লাইন। 2 নাম্বার লাইন বলে এরপর আমাকে কত তারিখ বলা ছিল স্যার? জুন মাসের 7 তারিখ। কয় তারিখ স্যার? জুন মাসের 7 তারিখ। জুন মাসের 7 তারিখ আমরা কি করছিলাম স্যার? ক্রয় করছিলাম। স্যার কি করছিলাম? ক্রয় করছিলাম। কত একক মনে আছে? 600 একক ক্রয় করছিলাম। ঠিক আছে, 600 একক আমরা ক্রয় করছি। তাহলে আমরা একটু বসাচ্ছি জুন মাসের 6 তারিখ 7 তারিখ ক্রয় করছিলাম আমরা। কত ক্রয় করছি স্যার? 600 একক ক্রয় করছি। ক্রয়ের গুলো আগে আমাকে ক্রয়ের মধ্যে একবার বসাতে হবে। আমরা ক্রয়ের মধ্যে বসালাম 600 একক। কত টাকা করেছিল স্যার আমার জন্য? সেটা 10 টাকা করেছিল। 600 আর 10 গুণ করলে আমরা কত পাবো? 6000 বসাই দিলাম। এখন অনেকে মনে করতে পারেন এতটুকুর মধ্যে অঙ্কটা শেষ। না স্যার, এতটুকুর মধ্যে অঙ্কটা শেষ না। অঙ্কটাকে আবার আমাকে ব্যালেন্সে নিয়ে যেতে হবে। আমি একটু বলি অঙ্কটাকে আমাদেরকে কেন ব্যালেন্সে নিয়ে যেতে হবে। দেখেন স্যার, গুদামে আমরা এটা গুদামের একটা গুদামের হিসাব করতেছি। একটা গুদামে আমার আগে থেকে মাল ছিল 500 একক, ওগুলো আছে। নতুন করে আমি মালামাল ক্রয় করছি। একটু আমার একটা আনসার দিবেন। আমার গুদামের মধ্যে স্যার আগে থেকে মালামাল ছিল স্যার 500 একক। আমার গুদামে আগে থেকে মালামাল ছিল কত একক? 500 একক। আমি নতুন করে আরো মালামাল কিনছি কত একক? 600 একক। নতুন করে আমি মালামাল কিনছি আরো কত একক? 600 একক। তাহলে বলেন তো আমার গুদামের মধ্যে কি মালামালের পরিমাণটা কি বাড়ছে নাকি কমছে? আমাকে এই প্রশ্নের একটু উত্তর দেন। আমার গুদামে আগে থেকে মাল ছিল 500 একক, নতুন করে আমি ক্রয় করছি 600 একক। তাহলে আমার গুদামের মধ্যে কি স্যার মালামাল গুলো বাড়ছে নাকি কমছে? একটু আনসার তো দেখি স্যার।
সবাই একটু আনসার তো দিতে স্যার। আমার গুদামের মধ্যে মালামাল ছিল স্যার আগে থেকে 500 একক, এখন আসছে আরো নতুন করে 600 একক। তাহলে কি আমার গুদামের মধ্যে কি স্যার মালামাল গুলো কি বাড়ে গেছে গা? আমার মালের পরিমাণটা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে স্যার? একটু করে বলেন। আবার বুঝাই বল দেন স্যার। স্যার কোনটা বুঝেন না একটু স্পেসিফিক ভাবে বলবেন, যেহেতু অনেক পড়াই বলতেছি, কোনটা বুঝেন না সেটা তো জানবো না স্যার। একটু স্যার কোনটা বুঝেন না একটু বলে দিবেন, যেমন পারমিক উৎপাদনটা বুঝি নাই, ক্রয়টা বুঝি নাই, এরকম একটু বললেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আর কি বললাম স্যার, আগে থেকে আমার মধ্যে উৎপন্ন ছিল 500 একক, নতুন করে আমরা ক্রয় করছি আরো 600 একক, তাহলে আমার গুদামের মধ্যে কি মালামাল বেড়ে যাবে নাকি কমে যাবে স্যার? আপনারা যদি ঘুমান তাহলে কেমন হবে স্যার? একটু কমেন্ট তো করতে হবে স্যার। একটু কমেন্ট না করলে, এই যে আমি কাকে পড়াচ্ছি, আমি তো এমনি নর্মালি কথাগুলো বলে গেলে তো হবে না। হবে? কথাগুলো নর্মাল বলে গেলে কি হবে? হবে না। আমি যে কথাগুলো বলছি একটু রেসপন্স করবেন, রেসপন্স করলে আমার জন্য সেটা কি হবে? সুবিধা হচ্ছে। তাহলে আমি জানতে পারবো যে আপনি বুঝছেন কি বুঝেন নাই, আপনি জানতেন নাকি জানেন নাই, আপনার কোনো সমস্যা আছে নাকি সমস্যা নেই। আমি তো জানি তারপরে কি হবে, হ্যাঁ কি করলে বাড়বে না কমবে সেটা তো আমি জানি, কিন্তু আপনাকে তো জানতে হবে যে আপনি বুঝছেন কিনা সেটা। ঠিক আছে? ওকে স্যার, তাহলে আমি একটু করে বলি। আমার আগে থেকে মালামাল ছিল স্যার 500 একক। আমার আগে থেকে মালামাল ছিল কত একক? 500 একক। নতুন করে আমি আরো মালামাল কিনছি কত একক? 600 একক। আগে থেকে ছিল 500, নতুন করে কিনছি আমরা আরো কত? 600। তাহলে বলেন তো আমার গুদামে কি মালামালের পরিমাণ কি বেড়ে গেছে নাকি কমে গেছে? অবশ্যই বেড়ে গেছে। তাহলে দেখেন এখন যে বেড়ে যাবে গা, কিছু মালামাল ছিল আমার 8 টাকা দামের মালামাল, কই কিছু মালামাল ছিল হচ্ছে আমার 8 টাকা দামের, আবার কিছু মালামাল আছে আমার কত টাকা দামের? 10 টাকা। কিছু 8 টাকা, কিছু 10 টাকা, দুটাকে তো আমি চাইলে মিক্স করে ফেলতে পারবো না। তাহলে আমায় কি করতে হবে? আলাদা আলাদা করে রাখতে হবে। তা আলাদা আলাদা করে আমরা কিভাবে রাখবো? আলাদা আলাদা করে আমরা কিভাবে রাখবো? প্রথমে ব্যালেন্সের মধ্যে যা আছে তা হুবহু নিচে নিয়ে যাবে। একটু কথাটা মনে রাখবেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট হলেও লাস্ট ইন ফার্স্ট আউট হলেও, ভারযুক্ত কর পদ্ধতি না, ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতির মধ্যে যদি আপনি কি করেন, একটা পণ্য যদি ক্রয় করেন, পণ্য যদি আপনি ক্রয় করে থাকেন, তাহলে আপনার গুদামে অবশ্য মালামাল বেড়ে যাবে। তাহলে আপনি কিভাবে লিখবেন? যেই তারিখে ক্রয় করছেন, দেখেন 7 তারিখে ক্রয় করছেন, যেই তারিখে ক্রয় করছেন এর আগের তারিখে, মানে 1 তারিখে ব্যালেন্সে যা আছে তা হুবহু নিচে যাবে। 1 তারিখ আমরা মানে এর আগে যেই তারিখে ক্রয় করছি এর আগের তারিখ আমার ব্যালেন্সে যা থাকবে তা আমি হুবহু নিচে নামাই দিব। নিচে নামালে যে নিচের লাইনে লিখে দিব 508 4000 হুবহু নিচে লিখে দিলাম 508 4000 হুবহু লিখে নিচে লিখে দিলাম। নতুন করে যেটা ক্রয় করছেন, এই যে নতুন করে ক্রয় করছেন না, কত? 610 6000, এটা নতুন করে ক্রয় করছেন না? নতুন করে যেটা ক্রয় করছেন ওটাকে এর নিচের লাইনে লিখবো, উদ্ধৃত বা বিচারের করে এর নিচের লাইন দিয়ে লিখবো। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ক্রয়ের তারিখটা শেষ, ক্রয়ের কাজটা আমার জন্য শেষ। আমি একটু আবার বলতেছি, ক্রয়েরটাও বলতেছি আবার প্রারম্ভিক মজুরিটাও বলতেছি। 1 তারিখ আপনি কিছু, আপনার হাতে ব্যালেন্স আছে, ঠিক আছে? আপনার হাতে ব্যালেন্স আছে, কত একক ব্যালেন্স আছে স্যার আপনার হাতে? 500 একক, 8 টাকা করে 4 টাকা আপনি লিখে নিলেন, উদ্ধৃতের ঘরে লিখে নিলেন। এরপরে 7 তারিখ বলতে আপনি ক্রয় করছেন, ক্রয় করলে আমার একটু সমস্যা আছে। কি সমস্যা স্যার? ক্রয় করলে কত একক ক্রয় করছি, কত টাকা দিয়ে ক্রয় করছি তা একবার আমি বসাবো। 600 একক 10 টাকা করে 6000 টাকা, এটা আমি একবার বসালাম। 600 একক 10 টাকা করে 6000 টাকা, এটা আমি একবার বসালাম। ঠিক আছে? এবার ওই যে ব্যালেন্সের ঘরে লিখতে হবে না? তাহলে ব্যালেন্সের ঘরে আমরা কিভাবে লিখবো? যেই তারিখে আমরা ক্রয় করছি স্যার, যেই তারিখে আমরা ক্রয় করছি এর আগের তারিখে ব্যালেন্সের ঘরে যা থাকবে তা আমরা হুবহু নিচে নামাই দেবো। তাহলে দেখেন তো স্যার, আমরা 7 তারিখ ক্রয় করছিলাম, এর আগের তারিখে ব্যালেন্সে 508 4000 যা ছিল তা আমি হুবহু নিচে নামাইছি কিনা? 508 4000 হুবহু নিচে নামাই দিছি, হুবহু নিচে নামাই। এটা কখন? ক্রয়ের ক্ষেত্রে, শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রে। এর উপর তারিখে যা আছে তা আমরা হুবহু নিচে নামাই দিব। নতুন করে যেটা ক্রয় করছি, নতুন করে কত ক্রয় করছি? 600 একক 10 টাকা করে 6000 টাকা। নতুন করে আমরা যেটা ক্রয় করছি এটাকে আমরা এর নিচের লাইনে লিখবো 6010 610 6000, আমরা এর নিচের লাইনে লিখে দেবো। এটা হচ্ছে আমার জন্য ক্রয়ের বিষয় গেল। এবার আসেন ইস্যুর বিষয়। এরপর হচ্ছে আমার কয় তারিখ ছিল? 15 তারিখ ছিল মনে হয়। 7 তারিখের পর, হ্যাঁ 15 তারিখ, জুন মাসের 15 তারিখ। জুন মাসের 15 তারিখ আমরা ইস্যু করছিলাম স্যার, বিক্রয় করছিলাম। কত একক বিক্রি করছিলাম মনে আছে স্যার? 900 একক। একটু এবার এখানে একটা ঝামেলা আছে, একটু বুঝবেন। কত একক আমরা স্যার বিক্রি করছিলাম? 900 একক বিক্রি করছিলাম। স্যার আমাদের পদ্ধতিটা কোন পদ্ধতি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো মানে কি স্যার? ফার্স্ট ইন ফার্স্ট আউট। দেখি মনে আছে কিনা একটু দেখেন। ফার্স্ট ইন ফার্স্ট আউট এর মূল কথা আমার কি ছিল? ফার্স্ট ইন ফার্স্ট আউট আমার মূল কথা ছিল কি? আগের মাল আগে বিক্রি করব, আগের মালামাল আগে বিক্রি করে দিতে হবে। তাহলে স্যার দেখেন আমার এখানে কয়টা মালামাল আছে? এখানে দুই ধরনের মালামাল আছে। এক নম্বরে কিনছিলাম আমি 500 এককের পণ্য, তারপর আমি কিনছিলাম কত? 600 এককের পণ্য। মানে আগে থেকে ছিল আমার 500 এককের কিছু পণ্য, এখন আছে নিচে, পরে নতুন করে কিনছি আরো 600 একক পণ্য। এখন আমাকে বিক্রয় করতে বলছে কত একক? 900 একক। আমি কি স্যার একসাথে কি 900 একক সেল করতে পারবো? পারবো না। পারবো, একসাথে 900 একক সেল করতে, একটু ভেঙে করবো। কিরকম? ওই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের টাকা আমাকে সেল করে দিতে হবে। তাহলে আমার আগে আসছিল কে? 500 একক গুলো আগে আসছিল না?
এই 500 একক গুলো আমি আগের গুলো আগে সেল করে দিব। তাহলে আমি বিক্রি করতেছি কত একক, 500 একক 8 টাকা করে 4000 টাকা সেল করে দিলাম। কত একক সেল করতে বলছে স্যার আমাকে একটু দেখেন তো, 900 একক সেল করতে বলছে। কত একক সেল করতে বলছে আমাকে, 900 একক। তা আমি অলরেডি বিক্রি করছি কত একক, 500 একক। তাহলে আমি বিক্রি করি নাই আরো কত একক, আমি বিক্রি করি নাই 400 একক আমি বিক্রি করি নাই। 900 একক আমার ছিল, 500 একক আমি বিক্রি করে দিয়েছি, আরো কত একক স্যার আমি বিক্রি করি নাই, আরো 400 একক আমি বিক্রি করি নাই। আবার বলতেছি আমাকে টোটাল বিক্রি করতে বলছিল 900 একক। আমাদের পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি, আগেরটা আগে সেল করতে হবে, আগেরটা আগে বিক্রয় করতে হবে। তো আমার আগে মালামাল ছিল কত এককের, 500 একক। নতুন করে মালামাল কিনছি কত, 600 একক। আমি আগেরটা আগে সেল করে দিই, আগেরটা মানে উপরটা আগে সেল করেছি, 500 একক সেল করে দিলাম, 8 টাকা করে 4000 টাকা চলে গেল। আরো কত একক পণ্য আছে আমার হাতে, 600 একক আমার পণ্য আছে। বিক্রি করছি আমি 900, বিক্রি করতে হবে টোটাল 900, বিক্রি করছি আমি 500, বিক্রি করে নাই আরো 400। এই 500 তো আমি সেল করে দিয়েছি, এগুলো আমার কাছে আর নাই। আছে কত, 600 থেকে আমি 400 সেল করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে আমরা এখন 600 থেকে 400 সেল করে দিব। সরি স্যার, আমি একটু ভুল হচ্ছে, আমি 900 একক সেল করি না, আমার প্রশ্নটা দেখি নাই, 700 একক সেল করছিলাম, একটু বলে দিই। 700 একক আমি বিক্রি করতেছিলাম, কত একক স্যার, 700 একক। তাহলে 700 একক যে আমি যে বিক্রি করব, আগে 500 ছিল, আগের 500 গুলো আগে সেল করে দিলাম। 600 থেকে কত সেল করছি আমরা, 200 একক সেল করতেছি। কত টাকা করে, তাহলে টাকাটা হচ্ছে মূল বিষয়, কেন কত টাকা করে, 10 টাকা করে। কত টাকা আসবে, 2000 টাকা। এবার একটু দেখেন 500 একক যে পণ্যগুলো ছিল এগুলো আমি সেল করে দিয়েছি, এগুলো আমার কাছে আর নাই, এগুলো নাই, জিরো। 600 একক যে পণ্যগুলো ছিল ওখান থেকে আমি 200 একক সেল করে দিয়েছি, 200 একক আমি বিক্রি করে দিয়েছি। তাহলে আর কত একক আছে, আর আছে কত একক স্যার, 400 একক। কত টাকা করে স্যার, 8 টাকার পণ্যগুলো শেষ, সেগুলো আর নাই। আর কত টাকার পণ্য আছে, 10 টাকার পণ্য আছে। 400 গুণ 10 সমান কত হবে, 4000। এটা হচ্ছে আমার জন্য ইস্যু করলে। এই তিনটা লাইন যদি আপনি ভালো মতো বুঝতে পারেন স্যার, পরবর্তীগুলো আপনি অটোমেটিক পারবেন। আগে আমাকে একটু ক্লিয়ারলি বলেন এই তিনটা লাইন ক্লিয়ার হয়েছে কিনা। 1 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, এই তিনটা লাইন একটু ক্লিয়ার হয়েছে একটু জানাবেন। 1, 7 আর এটা হচ্ছে 15, এই তিনটা বিষয় একটু ক্লিয়ার হয়েছে একটু জানাবেন। 1, 7, 15 এই তিনটা লাইন। প্রথমে আমি একটু বলি, আপনাদের সমস্যা দ্বারা একটু বলেন। প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য থাকলে যাই বলে থাকুন না কেন, 1 তারিখে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য নাম দিয়ে কোথায় লিখবো স্যার, সবার লাস্টে গিয়ে লিখবো। কি লিখবো স্যার আমরা, 500 একক 8 টাকা করে 4000 টাকা, যেটা ছিল আমরা তা হুবহু লিখে দিলাম। এরপর আমরা কি করছি স্যার, ক্রয় করছি। কত একক আমরা পণ্য ক্রয় করলাম, 600 একক, 10 টাকা করে 6000 টাকা। একবার আমরা ক্রয়ের মধ্যে লিখবো। আরেকবার কি করবো স্যার, আমরা এর আগের তারিখে যা ক্রয় করছিলাম আমরা হুবহু নিচে নামাই দিচ্ছি। এরকম 500 একক 8 টাকা করে 4 টাকা হুবহু নিচে নামাই দিলাম। নতুন করে যা ক্রয় করছি 600 একক 10 টাকা করে 6000 টাকা আমরা বসাই দিলাম। ঠিক আছে, গেল। তাহলে আমাকে এরপরে গিয়ে বলতেছে বিক্রি করতে কত একক, টোটাল আমাকে 700 একক বিক্রি করতে বলছে। কত একক স্যার, 700 একক। তাহলে আমার আগের পণ্য, আমাদের পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগেরটা আগে সেল করতে হবে। তাহলে আমার আগে পণ্য আছে কত একক, 500 একক, আমরা ওই আগের 500টা সেল করে দিলাম। টোটাল বিক্রি করতে বলছিল আমাকে 700, করছি 500, করি নাই 200, আরো 200 একক সেল করবো। 500 একের পণ্যগুলো আমার কাছে আর নাই, 500 একক 8 টাকা করে 4000 টাকা, এই পণ্যগুলো আমার কাছে আর নাই। আমার কাছে আছে কোনগুলো, 600 থেকে 200 চলে গেলে আর কত আছে, 400 একক। কত টাকা করে, 10 টাকা করে। কত টাকা হবে স্যার, 4000 টাকা। এই জিনিসটা আমার জন্য গেল। এরপর আসেন, এরপর হচ্ছে 15 তারিখের পরে 20 তারিখ। হ্যাঁ, 15 তারিখের পর 20 তারিখ আমাকে বলছে আবার আমি কি করছি স্যার, ক্রয় করছি। আবার আমি কি করছি, ক্রয় করছি। তাহলে কত একক ক্রয় করছি স্যার, এবার ক্রয় করছি হচ্ছে আবার আমরা 300 একক। কত একক স্যার, 300 একক ক্রয় করছি। কত টাকা করে ক্রয় করছি স্যার, 12 টাকা করে। তাহলে আমরা জানি ক্রয় করলে একবার আমরা ক্রয়ের মধ্যে বসাই। তাহলে ক্রয় করছি 300 একক 12 টাকা করে, কত টাকা, 3600 টাকা। সরাসরি এর চাইতে লাইভ ক্লাসে আরো সেরা লাগতেছে ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এরপর আসেন সেম ক্লাস না, সেরা ক্লাস হচ্ছে ভাইয়া, অনেক ভালো করে বুঝতে পারলাম। ওকে ভাইয়া, এই যে এরকম একটু কমেন্ট করলে মাঝে মাঝে আমার নিজের একটু ভালো লাগে। এই যে আমাদের পড়াইতে আমার নিজেরও বোরিং, কারণ কেন দেখেন অফলাইনে যখন ক্লাসের সামনে অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে, কোনো একটা কথা বলে তারা রেসপন্স করতে শুনতে পাচ্ছে সাথে সাথে। আর এখন আমি এখানে ক্লাসে চেয়ে রুমের মধ্যে, আমি স্যার আর কেউ নাই। ঠিক আছে, তা আমি এখন কার সাথে কথা বলতেছি, বলতে গেলে একটা যন্ত্রের সাথে কথা বলছি। সামনে আমার একটা স্ট্যান্ড দাঁড়াই আছে, এই সামনে মোবাইল দাঁড়াই আছে, মোবাইলের সাথে আমি কথা বলতেছি, এরকম লাগতেছে। তো আপনারা যখন একটু কমেন্ট করবেন স্যার, আমার নিজে একটু ভালো লাগবে। আমার লাগবে যে না, আমি আসলে কিছু মানুষজনকে পড়াচ্ছি, একা একা নাই, কিছু মানুষ পড়াচ্ছি, ওরা অবশ্যই আমার কথাগুলো শুনতেছে। এই জিনিসটা আমি তখন ভালো মতো বুঝতে পারবো। ওকে স্যার, যেটা বলতেছিলাম, তাহলে দেখেন জুন মাসের 12 তারিখ 20 তারিখ আমরা ক্রয় করছি। কত একক ক্রয় করছি স্যার, 300 একক ক্রয় করছি, 12 টাকা করে 3600 টাকা। তার আমরা কি বলছিলাম স্যার, যেই তারিখে ক্রয় করব ওইটা তো ক্রয়ের মধ্যে একবার লিখবো। ব্যালেন্সের করে কিভাবে লিখবো, যেই তারিখে ক্রয় করছি এর আগের তারিখে ব্যালেন্সে যা আছে তা হুবহু নিচে নামাই দিব। হুবহু নিচে নামাই দিচ্ছি। এর আগের তারিখে কত আছে, 410 4000, হুবহু নিচে নামাই দেন তো ভাইয়া, হুবহু নিচে নামাই দেন তো। দেখেন 410 4000 হুবহু নিচে নামাই দিলাম। নতুন করে যেটা ক্রয় করছি ওটাকে নিচে লাইনে লিখবো। তাহলে নতুন করে কি ক্রয় করছি আমরা, 300 একক 12 টাকা করে 3600 টাকা, এর নিচে লাইনে লিখতেছি। তাহলে নিচে লাইনে লিখলাম 300 একক 12 টাকা করে 3600 টাকা। ঠিক আছে, তাহলে আমার শেষ, ক্রয়ের কাজটা শেষ।
গেল ক্রয়ের কাজ শেষ, সিম্পল। ক্রয় করছি, একবার ক্রয়ের মধ্যে বসাবো, এর আগে তারিখে ব্যালেন্সে যা আছে তা হুবহু নিচে নামাই দিব, নতুন করে যেটা ক্রয় করছি এটাকে এর নিচে লাইনে লিখবো। এরপর আসেন বিক্রয়। এরপরে 20 তারিখ গেল, 20 তারিখের পর 30 তারিখ, জুন মাসের 30 তারিখ আপনাকে বলতেছে বিক্রয় করতে, ইস্যু করতে বলছে। ঠিক আছে, ইস্যু কত একক ইস্যু করতে বলছে স্যার? আমাকে ইস্যু করতে বলছে 500, হ্যাঁ 300 আর ওদিকে হচ্ছে কত, আচ্ছা আমি জানি না, 600 একক মনে হয়, 600 একক আমাকে ইস্যু করতে বলছিল মনে হয়, 600 নাই কত একক ইস্যু করতে বলছে। আচ্ছা দেখি আমি একটু করে আগে একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, 500 একক ইস্যু করতে বলছে আমাকে, 500 একক টোটাল আমাকে ইস্যু করতে বললো। কত একক স্যার? 500 একক আমাকে বিক্রি করতে বলছে। তাহলে আমাদের পদ্ধতি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের টাকা আমাকে সেল করতে হবে। তাহলে আগে কত একক আছে স্যার? আমার 400 একক। তাহলে আমরা আগে এই 400 এককটা সেল করে দিব। কত টাকা করে স্যার? 10 টাকা করে। কত টাকা আসবে? 4000 টাকা। 400 একক 10 টাকা করে 4000 টাকা, আগের টাকা আমরা সেল করে দিলাম। টোটাল আমাকে বিক্রি করতে বলছে 500, আমি বিক্রি করছি কত স্যার? 400। তাহলে বিক্রয় আমি করি নাই, আরো কত বিক্রি করি নাই স্যার? আমরা আরো 100 বিক্রি করতে পারি নাই। তাহলে এই 400 আমি সেল করে দিচ্ছি, এগুলো তো আমার কাছে আর নাই। তাহলে আমার কাছে বিক্রি করতে হবে আরো কত একক? 100 একক। কার থেকে করবো? 300 থেকে নিব। তাহলে 300 থেকে আমি আরো 100 একক সেল করবো, 12 টাকা করে, 3600 টাকা। 400 একক যা ছিল তা চলে গেছে গা, 300 থেকে 100 চলে গেছে গা, তাহলে আর কত থাকে? 200 একক। কত টাকা করে? 12 টাকা করে, 2400 টাকা। এটা গেল হচ্ছে আমার জন্য এই লাইনটা গেল গা, মানে আমার কত? জুন মাসের 30 তারিখ পর্যন্ত গেল, জুন মাসের 30 তারিখ পর্যন্ত গেল। এরপরে সর্বশেষ আমার একটা দেখেন, আমার অঙ্কটা এতটুকুর মধ্যে শেষ হয়ে যেত গা, আমার অঙ্কটা এতটুকুর মধ্যে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু অঙ্কটার মধ্যে একটা ঝামেলা দিয়েছিল। লাস্ট টাইম একটা কথা বলছিল, জুন মাসের 30 তারিখে কাঁচামালের মজুদ থাকতে হবে 150, মানে আমাকে এই যে এই জায়গায় সমাপনী কাঁচামাল আমাকে রাখতে হবে কত একক? 150 একক। কিন্তু স্যার আমার এখানে আছে কত একক? 200 একক। এই কারণ আমাকে জাস্ট এই দুইটা কথা একটু রিপ্লাই দিবেন। আমাকে এখানে রাখতে বলছে 150, কিন্তু আমার আছে কত? 200। তাহলে বলেন তো আমাকে কি বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? আমার এখানে থাকতে হবে 150, আছে 200, তাহলে আমি কি আরো বাড়াবো নাকি কমাবো? যদি বাড়াই বা যদি কমাই, যাই করে না কেন, কোথায় কিসের মাধ্যমে কমাবো? ক্রয় করলে কি আমার বাড়বে বা কমবে, নাকি বিক্রয় করলে আমার বাড়বে বা কমবে? এটা একটু করে জানান তো। আমার এখানে আছে 200, আমি 200 রাখতে পারবো না, আমার এখানে রাখতে হচ্ছে 150। আমার এখানে আছে 200, আমি 200 রাখতে পারবো না, আমার কাছে রাখতে হবে 150। আমি যদি 150 যদি রাখতে চাই, আমাকে কি বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? যদি বাড়াইতে হয় তাহলে কোথায় কিসের মাধ্যমে বাড়াবো, যদি কমাইতে হয় কিসের মাধ্যমে কমাবো, ক্রয়ের মাধ্যমে নাকি বিক্রয়ের মাধ্যমে? একটু বলেন তো দেখি স্যার। এই জাস্ট একটা প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন আমাদের জিজ্ঞেস করবো, আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো না। এর পরে আমরা সুন্দর করে বুঝে দিয়ে ক্লাসটা শেষ করবো। একটু করে সুন্দর করে একটু বলেন তো স্যার। আমাকে 150 রাখতে হবে, আছে 200, আমাকে বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? 150 আমাকে রাখতে হবে, আমার এখানে অলরেডি আছে 200, আমি 200 রাখতে পারবো না, আমাকে সেটা কমাই 100 এর মধ্যে নিয়ে আসতে হবে, আই মিন 150 এর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে 150 যদি আমাকে আনতে হয়, তাহলে আমাকে কি হতে হবে স্যার? কমাইতে হবে। গুড, ভেরি গুড, কমাইতে হবে। তাছাড়া আমরা জানি কি করলে আমার গুদামের মধ্যে মালামাল বাড়ে, কমে, সরি কি কমাইতে বলছেন না, হ্যাঁ কি করলে আমার গুদামের মধ্যে মালামাল কমে? ক্রয় করলে কি আমার গুদামের মধ্যে মালামাল কমে, নাকি বিক্রয় করলে আমার গুদামের মধ্যে মালামাল কমে? অবশ্যই বিক্রয় করলে স্যার, বিক্রয় করলে আমাকে কমাইতে হবে। ঠিক আছে স্যার, হ্যাঁ অনেকে বলছেন কি কমাতে হবে, বিক্রয়ের মাধ্যমে ঘাটতি হবে, কমাইতে হবে বিক্রয়ের মাধ্যমে। গুড, ভেরি গুড, তাহলে আমাকে বিক্রয়ের মাধ্যমে কমাইতে হবে। তাহলে আমরা স্যার বিক্রি করব কত একক? আমার আছে 200, 200 রাখতে পারবো না, কত রাখতে হবে? 150। তাহলে আমাকে কতটুকু কমাই দিতে হবে? 50 একক কমাই দিতে হবে। তাহলে আমরা কমাই দিচ্ছি। ঠিক আছে, ওটা একটা নাম লিখতে হবে না স্যার? ওটা নাম দিব আমরা, কি নাম দিব? ঘাটতি। যদি জোর করে আমরা কমাই দিই, সেটা নাম দিব আমরা কি স্যার? ঘাটতি। কত একক আমরা কমাবো স্যার? 50 একক। কত টাকা করে যে যা আছে তা 12 টাকা করে, কত টাকা আসবে? 600 টাকা। তাহলে দেখেন স্যার 200 আমার ছিল, আমি কমাই ফেলছি 50 একক, তা আমার কত হয়েছে স্যার? 150 একক। কত টাকা করে? 12 টাকা করে, কত টাকা স্যার? 1800 টাকা। শেষ, এতটুকু করলাম অঙ্ক, শেষ। এরপর আমি আরেকটা লাইন বলবো, ওরা যদি চায় আমরা মন চাইলে লিখবেন, নাহলে লেখার দরকার, মানে এখন আমি যে লাইনটা লিখবো সেটা হচ্ছে অপশনাল। আপনার মন যদি চায় তাহলে আপনি লিখবেন, মন না চাইলে লেখার দরকার নেই। সেটা হচ্ছে সেম, জুন মাসের 30 তারিখ সমাপনী মজুত পণ্য। তাহলে আমাকে সমাপনী মজুত পণ্য দেখাইতে বলছে, তাহলে সমাপনী মজুত পণ্য দিয়ে আমরা সরাসরি চলে যাব 150, 12, 1800। ঠিক আছে, এখন এই লাইনটা কিছু কিছু সময় বাধ্যতামূলক। কখন? যদি আপনার এখানে যদি একাধিক পণ্য আসতো, 150, এখানে মনে করেন আরো একটা আছে 100, এখানে নিচে আছে মনে করেন 50, তখন আপনাকে এগুলো যোগ করে 100, 150, 50 যোগ করে তখন আপনাকে এখানে 300 বসাইতে হইতো। আর এখন যদি 150 একটা মাত্র মান আছে, তাহলে আপনি চাইলে লাস্টের লাইনটা না লিখলেও হবে, আর লিখলেও বলো না লিখলেও বলো, জ্যাপ টেনে দিব। তাহলে আমার অঙ্কটা শেষ। এতটুকু, এটা হচ্ছে আমার জন্য আজকের যেটা খ নাম্বার অঙ্ক ছিল, ওই খ নাম্বার অঙ্কটা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতির মাধ্যমে আমরা একটা অঙ্ক করলাম। কেউ যদি স্ক্রিনশট নিতে চান, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন স্যার। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন।
যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। যদি কারো সমস্যা থাকে তাহলে একটু বলেন, আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা আপনার সাথে একটু করে কথা বলে আমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে স্যার, আশা করি এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু করে জানাবেন স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা? এত বড় অঙ্ক একটু ছোট করে বোর্ডের মধ্যে নিয়ে আসতে পারছি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লেখাগুলো বোঝা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। ওকে স্যার, তাহলে কারো কি কোনো সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা আছে? যদি না থাকে আমরা জন্য একটা জিনিস এই যে চলে আসছে, দেখেন লাফালাফি করতেছে পিছন দিয়ে, একজন লাফালাফি করতেছে দ্রুম দ্রুম। স্যার 30 তারিখটা আবার বুঝিয়ে দেন। গুড, ভেরি গুড, এরকম করে বললেই তো ভালো লাগে। 30 তারিখটা আবার বুঝেন। 30 তারিখটা আমি আবার বুঝাচ্ছি। 30 তারিখ স্যার ইস্যুতে সমস্যা হওয়ার কথা না, ঘাটতিতে সমস্যা হওয়ার কথা। তো আমরা ইস্যু করার পর আমার এখানে আমি মালামাল পাচ্ছি 200 একক। ওরা আমাকে বলছে না বাবা তুমি 200 একক রাখতে পারবে না। আমাকে কত একক রাখতে হবে স্যার? আমাকে রাখতে হবে 150 একক। কত একক রাখতে হবে স্যার? 150 একক। তাহলে দেখেন আমার চলে আসছে 200 রাখতে পারবো না, রাখতে হবে 150। তাহলে 200 থেকে 150 আসার জন্য আমাকে 50 একক কমাইতে হবে। কিসের মাধ্যমে কমাবো? আপনারাই বলছেন বিক্রয়ের মাধ্যমে কমাবো, আমরা বিক্রয়ের মাধ্যমে কমাচ্ছি। বিক্রয় করতেছি, জোর করে বিক্রয় করতেছি। যদি কোনো একটা জিনিস আমরা জোর করে থাকি তখন সেটা আমরা নাম দিব কি স্যার? ঘাটতি। সেটা আমরা নাম কি দিব স্যার? ঘাটতি। তাহলে আমরা ঘাটতি কত একক স্যার? 50 একক। কত একক স্যার? 50 একক। কেন? ওই যে আমরা 50 একক কমাইছি না 200, আর 200 থেকে আমাকে 150 আনার জন্য কতটুকু কমাইতেছে? 50 একক। 200 থেকে 50 চলে গেলে আমরা কত পাচ্ছি? 150 একক। 12 টাকা করে গেল। এরপর বললাম 30 তারিখ সমাপনের জন্য এটা লাস্টের লাইনটা অপশনাল, আপনার মন চাইলে আপনি লিখবেন, মন না চাইলে লেখার দরকার নেই। কিরকম? যদি এখানে যদি একাধিক পণ্য থাকতো, উপরে আরো একটা 100 আছে মনে করো, নিচে একটা 50 আছে মনে করো, তখন আপনাকে অবশ্যই তিনোটাকে যোগ করে এখানে বসাইতে হবে। তখন আপনি এখানে 300 লিখতেন। আর এখন যদি একটা মাত্র পণ্য আছে, আপনার লিখতে মন চাইলে আপনি লিখবেন, আর লিখতে মন না চাইলে আপনার কি করার দরকার নাই, লিখারও দরকার নাই। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ঠিক আছে স্যার, এটা সম্পূর্ণ বিষয় আপনার উপরে। তো আমার একটু করে জানাবেন। ওরে বাবা, লাইভ থেকে বেরিয়ে গেছে কেন? না না, এখানে বলতেছি শুধু আমি একটু করে জানাবেন কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে আমরা ক্লাসটা শেষ করব, তাই বলতেছি। বুঝছি স্যার, না ভাই লাইভে সরাসরি 2বার হয়েছে তাই প্যারা নাই। হ্যাঁ, লাইভ আর 2বার। দেখেন প্রত্যেকটা পড়া আপনি যখন কয়েকবার যখন রিভাইজ করবেন জীবনে আপনি ভুলবেন না। প্রত্যেকটা পড়া, যে কোনো পড়া আপনি যত বেশি রিভাইজ করবেন তত বেশি আপনার মনের মধ্যে সেটা গেঁথে থাকবে। ঠিক আছে, তো আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম, অনেকদিন পর আপনাদের সাথে ছিলাম, অনেক ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস করে। সো আপনাদের সবার সাথে আবার দেখা হবে আপনাদের অনলাইন ক্লাসের মধ্যে। পাশাপাশি যারা অফলাইনে ক্লাস করেন তাদের সাথে প্রতিদিন দেখা হচ্ছে। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের সামনে একটা হচ্ছে কি চলে আসছে, আপনাদের সামনে একটা হচ্ছে স্পেশাল ব্যাচ আসছে এইচএসসি 2024 ব্যাচের জন্য। এইচএসসি 2024 ব্যাচের জন্য একটা স্পেশাল ব্যাচ আসছে। সো ওটা জানুয়ারি মাসের 27 তারিখ থেকে শুরু হবে। তো সবাই অবশ্যই যারা আমাদের কোচিং এ অ্যাডমিশন নাই, যারা আমাদের বন্ধুরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে, যারা প্রথম বছর দ্বিতীয় বছর আবার গুছিয়ে শেষ করতে যাচ্ছে, সবাইকে অবশ্যই ইনভাইট করে দেবেন যেন আমাদের এইচএসসি 24 ব্যাচের মধ্যে বা এইচএসসি 24 এর জন্য যে স্পেশাল ব্যাচ আছে তার মধ্যে যেন চলে আসে। আরেকটা কথা আমরা একটু বলে রাখি, আগামী কালকে আপনাদের সেম ইকোনমিক্স ক্লাস হবে। সেম ঠিক 8:30টায় আমাদের একটা ইকোনমিক্স ক্লাস শুরু হবে। 8টায় না 8:30 হবে টাইমটা, 8টায় না হয় 8:30টায় হবে। 8:30টায় আমাদের একটা ইকোনমিক্স ক্লাস হবে। তো সবাই অবশ্যই ইকোনমিক্স ক্লাসের মধ্যে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, এবং অবশ্যই কমার্স এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।